স্টুডিও ঘড়িতে এখন সময় ৯টা বেজে ৩১ মিনিট হয়ে ৩৭ সেকেন্ড। এই মুহূর্তে স্টুডিও প্রান্তে রয়েছি আমি সুদীপ্ত। আর আমি কল্পলাল। আর অবশ্যই আছেন আপনারা আমাদের সঙ্গে। মানে আজ আরোগ্য, মঙ্গলবারের আরোগ্য মানেই আপনাদের ভালো থাকার একটা চাবিকাঠি আমরা নিয়ে আসার চেষ্টা করি এবং আজও তার অন্যথা নয়। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তাররা থাকেন এবং আপনাদের জীবন সম্পর্কে লাইফস্টাইল নিয়ে যে নানান রকম কৌতূহল, নানান রকম সমস্যাদীর্ণ জীবন, সেই জীবন থেকে একটু অন্যরকমভাবে জীবনটাকে পরিচালনা করবার জন্যই কিন্তু আজকের এই আরোগ্য এবং প্রত্যেক দিনের মতো আজও রয়েছে আমাদের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার। আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু তার আগে যেটা বলা সেটা হচ্ছে আজ কিন্তু একটি বিশেষ দিন। একদমই তাই। আজ একটা গুরুত্বপূর্ণ দিন, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে স্টুডিও প্রান্তে হাজির হয়েছেন আমাদের অতিথি ডাক্তারবাবু। একটা নীরব অথচ গভীর প্রভাব ফেলা রোগ, যার নাম অ্যাজমা। একদমই তাই। এবং অ্যাজমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বা সঠিক চিকিৎসা কি করতে হবে, কি করতে হবে না, সেটা নিয়ে আমাদের নানান রকম ভুল ধারণা সবটাই তো মনের মধ্যে ভীষণভাবে উকি দেয়। সেই জায়গা থেকেই আমরা আজ ডাক্তারবাবুকে পেয়েছি। ডক্টর কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক, অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। আমরা প্রথমেই জেনে নেব এই যে আজকের এই 5th মে অ্যাজমা ডে হিসেবে পালন করা হচ্ছে, এই বিষয়টা থিম কি? কেন আজকের এই দিনটাকে পালন করা হচ্ছে বা সারা বিশ্বের পরিসংখ্যান ঠিক কতটা? সবটাই আজকে একটু শুরুতে জানবো। আমি প্রথমেই যে কথাটা বলতে চাই, এবছরে 5ই মে বিশ্ব অ্যাজমা দিবস যেমন পালন হচ্ছে, প্রত্যেক বছর কিন্তু 5ই মে হয়। এটা অ্যাকচুয়ালি মে মাসের প্রথম মঙ্গলবার 1998 সালে প্রথম শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি স্পেনের বার্সেলোনা শহরে সে বছর ছিল বিশ্বের কিছু অ্যাজমা বিশেষজ্ঞ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গবেষক তারা একটা সম্মেলনে মিলিত হয়েছিলেন। সেই সম্মেলনে অনেক আলোচনার সাথে এই আলোচনাটা ছিল যে বিশ্বজুড়ে কি অ্যাজমা বাড়ছে, কাদের মধ্যে বাড়ছে, কোথায় কতখানি গভীরতা লাভ করেছে। এই আলোচনাটাকে পরবর্তীকালে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম সম্মেলনের যে 35টি দেশের বিশেষজ্ঞ, গবেষক, স্বাস্থ্যকর্মী তারা উপস্থিত ছিলেন, তারা প্রস্তাব করেন এবং সেই মতন একটি সংগঠন তৈরি হয়, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাসমা বা জিনা। এই সংস্থার উদ্যোগেই কিন্তু 1998 সালে থেকে শুরু করে প্রত্যেক মে মাসের মঙ্গলবার, প্রথম মঙ্গলবার এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে সেলিব্রেশন হচ্ছে। সেই অর্থে এবছর 5ই মে মঙ্গলবার আমরা আলোচনায় বসেছি। আর জিনা প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট বিষয়কে সামনে আনে, এবছরও তার ব্যতিক্রম নয়। ইংরেজিতে এই যে থিম, এই থিমের কথাটা হচ্ছে অ্যাক্সেস টু অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার্স ফর এভরিওয়ান উইথ অ্যাজমা স্টিল অ্যান্ড আর্জেন্ট নিড। অর্থাৎ কিনা বঙ্কিয়াল অ্যাজমা চিকিৎসাতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনহেলার্স এবং বিভিন্ন ওষুধ সম্বলিত ইনহেলার্স। সেগুলো যাতে সকলে তাদের প্রয়োজনের মতন ব্যবহার করতে পারেন, তাদের কাছে সেই সুযোগটা তৈরি করে দেয়া, তাদের হাতের নাগালের মধ্যে, এবং সুনিশ্চিত করা সেই ইনহেলারের ব্যবহার, এবং সেটা এখনকার দিনে অত্যন্ত কার্যকরী, জরুরি একটি ব্যবস্থা। সেইটা সুনিশ্চিত করার জন্য বিশ্বের সমস্ত দেশের যারা রাষ্ট্রনায়ক আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, চিকিৎসক আছেন, তাদের কাছে আবেদন রাখা হচ্ছে। কেননা জিনা এখনো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই দাবিটা আদায় করতে পারেনি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগেই পৃথিবী জুড়ে এই দিনটি পালন করা হোক। 35টি দেশ দিয়ে শুরু হয়েছিল, এখন সেটা 60-65টা দেশের মধ্যে সীমাবদ্ধ আছে। এই থিমটাকে পপুলার করা এবং অ্যাজমাকে নিয়ে যাবতীয় যা কিছু, অর্থাৎ অ্যাজমা কি, অ্যাজমা কেন, অ্যাজমা কোথায়, অ্যাজমা কাদের মধ্যে আছে, অ্যাজমার চিকিৎসা কি, অ্যাজমার সঠিক চিকিৎসা কি, এবং সেই চিকিৎসা বা এই অসুখ সম্পর্কে মানুষের মধ্যে যে সমস্ত ভুল ধারণা, অবৈজ্ঞানিক চিন্তাভাবনা আছে, সেগুলো সম্পর্কে সচেতন করা
এবং এই যে চিকিৎসার কথাটা বললাম, এই চিকিৎসার ব্যাপারে যাতে দেশের সরকারগুলি, প্রফেশনাল বডিজ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ, তারা যাতে সচেতন থাকেন, তাদের সচেতন করবার লক্ষ্য নিয়েই কিন্তু বিশ্বজুড়ে এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালন করা হয়। কেননা একটা পরিসংখ্যান বললে বিষয়টি গুরুত্ব বোঝা যাবে। বিশ্বজুড়ে এখন প্রায় ৩৫ কোটি মানুষের মধ্যে এই অ্যাজমা রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। আর সারা পৃথিবীতে প্রত্যেক বছর ৯ করে ৪.৫ লক্ষ মানুষ অ্যাজমাজনিত কারণে মৃত্যুমুখে পতিত হন। ভারতবর্ষের সংখ্যাটা হচ্ছে ভারতবর্ষ প্রায় ৩.৫ কোটির মতন মানুষ অ্যাজমায় আক্রান্ত প্রত্যেক বছর হচ্ছেন। এবং যত বেশি অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, যেখানে সেখানে কলকারখানা হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, ঘরের ভেতরের দূষণ থেকে শুরু করে বাইরের পরিবেশের যে দূষণ, সবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা অ্যাজমা তৈরি করা বা সৃষ্টি করা, অ্যাজমা আক্রান্ত করার ক্ষেত্রে পালন করে। সে বিষয়ে সকলেরই কিছু না কিছু করে দেখানোর আছে। সেই অর্থে অ্যাজমা কিন্তু শুধুমাত্র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স তাদের বিষয় না, সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক অংশগ্রহণ, এবং সেই অংশগ্রহণ অর্থবহ হতে হবে, সচেতন হতে হবে, যাতে আক্রান্ত যদিও বা কেউ হয়ে থাকেন অ্যাজমায়, তার চিকিৎসা সম্পূর্ণরূপে করা হয়, সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা করা হয়, এবং সমস্ত ধরনের ভুল ধারণা, সংস্কৃতি, যেগুলিকে আমরা কুসংস্কার বলি, সেগুলি যাতে না দানা বাঁধে, তার একটা উদ্যোগ গ্রহণ করার জন্যই কিন্তু এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে। আচ্ছা। এমনি তাহলে শুরুতেই যেটা আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ওয়ার্ল্ড অ্যাজমা ডে নিয়ে যে বিশ্বব্যাপী একটা অন্যরকম শোরগোল শুরু হয়েছে, সাড়া ফেলেছে প্রত্যেকটা মানুষের মধ্যে। তো অ্যাজমা বিষয়টা কি? মানে এটা শরীরে প্রভাবটা কিভাবে ফেলছে তাহলে? খুব ভালো প্রশ্ন, খুব জরুরি প্রশ্ন। অ্যাজমা বোঝার জন্য আমাদের প্রথমে কিভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের একটা অসুখ। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হচ্ছে, অল্পতেই কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছেন, সেই রকম একটা কন্ডিশন বলা হয় শ্বাসতন্ত্রের সবচাইতে দীর্ঘস্থায়ী, সবচাইতে কমন একটা অসুখ হচ্ছে এই অ্যাজমা। আমরা জানি আমাদের শ্বাসতন্ত্র শুরু হয় নাকের দুপাশে দুটো যে ছিদ্র আছে, নাসারন্ধ্র বা নস্ট্রিল বলি, সেইখান থেকে শুরু করে মুখের ভেতর দিয়ে আমাদের গলায় একটা শ্বাসনালী আছে, খাদ্যনালীর আশেপাশে পাশাপাশি চলে দুটি, খাদ্যনালী এবং শ্বাসনালী। সেই শ্বাসনালী গলার ভেতর দিয়ে গিয়ে ফুসফুসে প্রথমে মোটা পাইপ, তারপর আস্তে আস্তে সরু হতে হতে শেষ হয় কতগুলো ছোট ছোট বেলুনের মতো, ছোট্ট ছোট্ট ফুলের মতন, যাকে আমরা পরিভাষায় অ্যালভিওলাই বলি সেখানে। অর্থাৎ কি না, এই নাসারন্ধ্র থেকে শুরু করে অ্যালভিওলাই পর্যন্ত যে টোটাল প্যাসেজটা, এই টোটাল যে পথ, এই পথটাকে যদি আমরা টিউব বা টানেল হিসেবে ব্যাখ্যা করি, এর কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। অর্থাৎ কি না, বাতাস থেকে বিভিন্ন গ্যাস, তার মধ্যে মূলত অক্সিজেনটা ইম্পর্ট্যান্ট। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন ইজ এ মাস্ট। সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি, এবং আমাদের শ্বাস প্রশ্বাস বা অন্যান্য শারীরবৃত্তীয় কার্যকারণের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, মূলত কার্বন ডাইঅক্সাইড, অনেক গ্যাসই উৎপন্ন হতে পারে, এই কার্বন ডাইঅক্সাইডটা বার করে দেওয়ার জন্য এই পথটা ব্যবহার হয়। এখন প্রশ্ন হচ্ছে অ্যাজমায় কি হয়। আমরা যারা স্বাভাবিক মানুষ, তাদের মধ্যে এই শ্বাসনালীর নাকের যে ছিদ্র, সেইখান থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত পরিষ্কার পেটেন খোলা একটা টিউব আছে। যদি কোনো কারণে আমাদের এই শ্বাসনালীর মধ্যে অবস্থিত যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র মাংসপেশি আছে, সেই মাংসপেশিগুলি অযথা অকারণে সংকুচিত হয়, এবং তার ফলে কি হয়, ওই টিউবের যে লুমেন, সেই লুমেনটা সরু হয়ে যায়, এবং যদি কোনো কারণে ওখানে একটা ইনফ্লামেশন বা প্রদাহ হয়, প্রদাহের স্বাভাবিক যে চরিত্র,
আমরা পরিভাষায় ক্যালর প্যালর ডলর রুবর বলি, অর্থাৎ একটু তাপমাত্রা বাড়ে, একটু জায়গাটা ফুলে যায়, একটু লাল হয়, একটু ব্যথা হয়, এই রকমভাবে যেটা দেখা যায় ওতে কিছু সিক্রেশন বা একটা তরল পদার্থ জমে যেতে পারে। আচ্ছা। একদিকে শ্বাসনালী সরু হচ্ছে, অন্যদিকে এই যে প্রদাহের ফলে জমে যাওয়া ফ্লুইড, যাকে আমরা মিউকাস বলি, সেইটা জমে যাওয়ার জন্য একটা শ্বাস প্রশ্বাসের জন্য জরুরি যে গ্যাস, তার যে এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জটা বাধাপ্রাপ্ত হয়। ফলত কি হয়, যখন শ্বাস নিচ্ছে তখন একটা আওয়াজ, এবং যখন শ্বাস ছাড়ছে প্রথমত কষ্ট হচ্ছে শ্বাসটা ছাড়তে, দ্বিতীয়ত শ্বাস ছাড়ার সময় আবার একটু আওয়াজ হচ্ছে, আমরা হুইসলিং সাউন্ড বা হুম। বাঁশি বাজানোর সাউন্ডের মতন বলি। এইটা হচ্ছে তার প্রাথমিক উপসর্গ। এক কথায় অ্যাজমা হচ্ছে শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী অ্যালার্জি ঘটিত বা ইনফ্লামেটরি কোনো কন্ডিশনের জন্য শ্বাসনালী সংকোচনের ফলশ্রুতিতে হওয়া মানুষের একটা শারীরিক কষ্ট, শারীরিক অসুবিধে, যাতে এয়ার এক্সচেঞ্জ বা শ্বাসনালীর মধ্য দিয়ে যে অক্সিজেন জরুরি, সেই অক্সিজেনের প্রবেশ করা বা বেরিয়ে যাওয়া দুটোই বাধাপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা। আচ্ছা। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে আজ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজ যেহেতু ওয়ার্ল্ড অ্যাজমা ডে, তাই হাঁপানি সংক্রান্ত নানাবিধ সমস্যা এবং আপনাদের নানান রকম জানার যে ইচ্ছে, সেই ইচ্ছে নিয়েই বলব। আপনারা চলে আসতে পারেন আমাদের যে দুটো মাধ্যম আছে সেই মাধ্যমে। সেই মাধ্যমগুলো কি? 22488085 আমাদের ল্যান্ডলাইন যে নাম্বারটা, এই মুহূর্তে আমরা ফোনে আপনাদের নিতে পারছি না। একদম। এছাড়া দুটো মাধ্যম আমাদের রয়েছে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রশ্ন পাঠাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা আপনাদের প্রশ্ন জানাতে পারেন। ডাক্তারবাবু, একটা প্রশ্ন করি। আ হাঁপানি এবং শ্বাসকষ্ট দুটো কি মানে একে অপরের প্রতিশব্দ? ঠিক একদম প্রতিশব্দ বলা যাবে না। আচ্ছা। প্রথমেই বলে নেওয়া ভালো, সব হাঁপানি কিন্তু অ্যাজমা না। আচ্ছা। শ্বাসকষ্ট, সব শ্বাসকষ্টই কিন্তু অ্যাজমা না। আমরা অনেক সময় অ্যাজমা বোঝাতে গিয়ে একটা শব্দ ব্যবহার করি অ্যাজমার আগে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, অর্থাৎ শ্বাস প্রশ্বাস জনিত যে সমস্যার কারণে অ্যাজমা বা হাঁপানি, সেটাকে বিশেষভাবে সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমা শব্দটা ব্যবহার করি। আবার আমরা এও জানি যে অনেক মানুষ আছেন যাদের বিভিন্ন হার্টের অসুখের কারণে শ্বাসকষ্ট হয়, তাদেরও মধ্যে হাঁপানি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। সেটা আবার কিন্তু অন্য জাতীয় একটা অসুখ, তার কারণ, তার প্রিডিসপোজিং ফ্যাক্টর, তার ট্রিগারিং ফ্যাক্টর সম্পূর্ণ আলাদা। অ্যাজমা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বুঝে নেওয়া দরকার যে এটাকে একসময় ব্যাখ্যা করা হতো সাইকোসোম্যাটিক ডিজিজ, অর্থাৎ কিনা এর শরীরের অসুখ কিন্তু একটা মানসিক অবস্থার একটা সম্পর্ক অল্প হলেও আছে। আমাদের আবেগ, আমাদের উদ্বেগ, আমাদের রাগ, আমাদের উত্তেজনা, সবটার সাথেই কিন্তু অ্যাজমা, যেটা শ্বাসকষ্টের ব্যাপার, তার একটা সম্পর্ক অল্প হলেও আছে। আর এই প্রসঙ্গে এই কথাটাও বলে নেওয়া ভালো, অ্যাজমা কিন্তু বহু প্রাচীন একটা অসুখ। খ্রিস্টপূর্ব 2600 সালেও কিন্তু অ্যাজমা ছিল। তখনও কিন্তু গ্রিক দেশের বিভিন্ন জায়গায় যে লিটারেচার আছে তাতে কিন্তু অল্প বিস্তর উল্লেখ আছে। আমরা জানি হিপোক্রেটিস প্রথম এই শব্দটা কয়েন করেন, এবং হিপোক্রেটিস তার বিভিন্ন রচনাতে একটা জায়গাতে এই সম্পর্কটা স্থাপন করার চেষ্টা করেছিলেন, ফলপ্রসূ হয়েছিলেন। পরবর্তীকালে সারা বিশ্বের বিজ্ঞানী মহল গ্রহণ করেছেন যে অ্যাজমার সাথে এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণের একটা অত্যন্ত অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। আচ্ছা। কেননা দেখা গেছে অ্যাজমার কেন হয় সেটা বিশ্লেষণ করলে দেখা যাবে যে অ্যাজমা একটা পলিজেনিক, মানে অনেকগুলি জিন একসাথে বিভিন্ন রকমের পারমিউটেশন কম্বিনেশনে কাজ করার ফলে যেমন একটা ভূমিকা পালন করে, তার একটা জেনেটিক ডিসপোজিশন আছে। সিমিলারলি কিন্তু অ্যাজমার সাথে বিভিন্ন রকমের অ্যালার্জেনস, তাদের রিয়াকশনের একটা ভূমিকা আছে।
তৃতীয়ত, এই রেসপিরেটরি ট্র্যাক, যেটা আমি নাসানন্দ বা নাকের বহির্বেগে যে ছিদ্র আছে, সেখান থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত যে সমস্ত জায়গাটা আছে, এই টোটাল প্যাসেজের কোনো জায়গায় ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি যে সংক্রমণ, অর্থাৎ এক কথায় রেসপিরেটরি ইনফেকশনস, তার একটা ভূমিকা আছে। আর এই যে এয়ার পলিউশন, ঘরের ভেতরে, ঘরের বাইরে, কাজের জায়গায়, স্কুলে, যেখানে যিনি আছেন তার পরিবেশের মধ্যে যে দূষণ, সেই দূষণের জনিত অ্যালার্জি এবং দূষণজনিত যে ইনফ্লামেশন, সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন অ্যাডিশন টু দ্যাট, সাম্প্রতিককালে বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্থূলতা বা ওবেসিটি, বিশেষ করে আমাদের মতন তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে স্থূলতা বাড়ছে। একদিকে ডায়াবেটিসের ক্যাপিটাল আমাদের দেশ, এবং আমাদের দেশের বহু সংখ্যক অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে জুভেনাইল ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে, তাদের মধ্যে ওবেসিটি বা স্থূলতা বাড়ছে। এই স্থূলতাও কিন্তু অ্যাজমার একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। অর্থাৎ কিনা এই স্থূলতার ক্ষেত্রে একটা যেমন হরমোনাল এফেক্টস আছে, একটা পরিবেশজনিত এফেক্ট আছে, একটা আমার লাইফস্টাইল। আমি অলস প্রকৃতির মানুষ, আমার যতটা শরীরে গ্রহণ করার দরকার খাদ্যবস্তুর ক্যালোরি, তার তুলনায় আমি বেশি গ্রহণ করছি। যতটা আমার ঝরিয়ে দেওয়া উচিত, অর্থাৎ কিনা ফিজিক্যাল এক্সারসাইজ যতটা করলে আমি শারীরিকভাবে সক্ষম, সক্রিয়, সচেতন থাকবো, তার তুলনায় কম করছি। এবং এই যে অ্যালার্জেন্স, সেটা বাড়ির ভেতরে, কাজের জায়গায়, বহির্বিশ্বের যে কোনো সঙ্গে মানুষ তো তার সংস্পর্শে বেশি বেশি করে থাকছেন। আর ইদানিংকালে আমরা সবাই লক্ষ্য করছি প্রকৃতির খামখেয়ালিপনা। এই গরম, এই ঠান্ডা, এই হুড়ুর করে বৃষ্টি, তো এই কয়েকদিন ধরে গরম, আর আমরা এই গরমের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই ঠান্ডা ঘরের ভেতরে থাকছি, পর মুহূর্তেই বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসেই ফ্রিজ খুলে ঠান্ডা জল খাচ্ছি। এই যে তারতম্য হচ্ছে তাপমাত্রার, সেইটা কিন্তু শরীরের এই যে অত্যন্ত সংবেদনশীল অংশ, শ্বাসতন্ত্র, তাতে প্রভাব ফেলছে। এর ইনফ্লামেশনের জন্য কিন্তু বঙ্কেল অ্যাজমা বা অ্যাজমার তারতম্য ঘটে, এবং কখনো কখনো তার প্রকোপ অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে। আচ্ছা। আচ্ছা, শিশুদের ক্ষেত্রে অ্যাজমা মানে হয়েছে কিনা, বা শ্বাসকষ্ট হলেই তো বলছেন সেটা অ্যাস্তমা বা অ্যাজমা নয়। তাহলে এটা একজন বাচ্চার ক্ষেত্রে এটা বোঝার উপায় কি? মানে কোন ধরনের সিম্পটম আমাদেরকে প্রথম থেকেই সচেতন করে দেবে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বাধ্য করবে? খুবই জরুরি একটি বিষয়, বিশেষ করে আমাদের মতন দেশে, যেখানে স্বাভাবিকভাবেই নবজাতক শিশুদের গড়পড়তা জন্মের সময়কার ওজন পশ্চিমী দুনিয়ার তুলনায় কম, এবং অনেক শিশুই কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই জন্মগ্রহণ করে, অর্থাৎ আমরা যাদের বলি প্রিটার্ম বেবি। অনেক বাচ্চা আছে যারা প্রিম্যাচিওর জন্মগ্রহণ করে, যাদের যা স্বাভাবিক ওজন তার তুলনায় কম। স্বাভাবিক কারণেই অ্যাজমা কিন্তু হয় খুব কম বয়সী হবে, অথবা খুব বেশি বয়সী হবে। মাঝখানের বয়সগুলোতে সাধারণভাবে অ্যাজমা হয় কম। মনে রাখতে হবে, নবজাতক শিশুর থেকে শুরু করে তার জীবনের প্রথম 5 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে শিশুটা দায়ী নয়, শিশুর পরিবেশটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই পরিবেশে শিশুর মা, এই পরিবেশে শিশুর পরিবারের অন্যান্য সদস্যরা, বিশেষ করে সেই শিশুটি যেখানে বসবাস করছে, তাকে যেখানে রাখা হচ্ছে, সেই জায়গাটার পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িতে যদি কেউ ধূমপান করেন, তিনি হয়তো শিশুটিকে ঘরের ভেতরে আছে, বাইরে গিয়ে ধূমপান করে এলেন ঘরের ভেতরে, তখন যদি শিশুটির কাছে গিয়ে তিনি আদর করেন, চুমু খান, তখনও কিন্তু অল্প হলো যে ধোঁয়াটা তার মধ্যে থেকে যাচ্ছে, তাতেও কিন্তু শিশুর সংবেদনশীল শ্বাসনালীতে প্রদাহ তৈরি হয়, ইনফ্লামেশন তৈরি হয়। ঘরের ভেতরে রান্না হচ্ছে, বিশেষ করে এখনো গ্রামাঞ্চলে অনেক জায়গায় জ্বালানি হিসেবে কাঠ, কয়লা, গুল ইত্যাদি ব্যবহার করা হয়। অনেকেই খোলা জায়গায় রান্না করেন, অনেকেই বদ্ধ জায়গায় রান্না করেন। এই রান্নার ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর ক্ষেত্রে, সেখানকার ধোঁয়া
এমনকি এই যে বিভিন্ন রকমের কসমেটিক্স, পার্টিকুলারলি যেগুলি সুগন্ধি, ডিওডোরান্ট, সেন্ট, লিপস্টিক, নেল পলিশ, এগুলোর ভেতরে যে গ্যাস, হুম, সেগুলো শুধু শিশু না, সব বয়সী বোনেদের, সব বয়সী মানুষদের কম বেশি প্রভাবিত করতে পারে। স্বাভাবিক কারণেই এই অ্যাজমা কিন্তু ছোটদের মধ্যে হয়, এবং সত্যি কথা বলতে কি, ছোট বয়সে ছেলেদের মধ্যে, কন্যা বলে ছেলে, মেল বেবিজ, আচ্ছা। তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি হলেও বয়সকালে কিন্তু মেয়েরাও সমানভাবে আক্রান্ত হয়। এবং মেয়েরা যখনই কথা বলবো, তখন মহিলাদের জীবনচক্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রেগন্যান্সি প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন। গর্ভাবস্থায় দেখা গেছে অ্যাজমা কারো কারো ক্ষেত্রে বাড়ে, শ্বাসকষ্টের সমস্যা, কারো কারো ক্ষেত্রে কোনো রকমের সমস্যা সৃষ্টি করে না, আবার কারো কারো ক্ষেত্রে প্রেগন্যান্সি অ্যাক্টস অ্যাজ আ ইনহিবিশন, অর্থাৎ কিনা তার শ্বাসকষ্ট বা অ্যাজমাটা কমে যাচ্ছে প্রেগন্যান্সির জন্য। এইটা একটা অদ্ভুত বিষয় দেখা যায় শিশুদের মধ্যেই হোক আর বড়দের মধ্যেই হোক। আমাদেরকে সবসময়তেই ইতিহাস নিতে হবে, মনে রাখতে হবে অ্যাজমা কিন্তু কোনো রকমের কোনো ইনভেস্টিগেশনস করে কনফার্মেটরি ডায়াগনোসিসের তুলনায় ক্লিনিক্যাল ডায়াগনোসিস, চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সেটার উপরে বেশি গুরুত্ব দেন, এবং এটা করা সম্ভব। কনফার্মেশনের জন্য কিছু টেস্ট আছে। তাহলে ইতিহাসের মধ্যে থেকে শিশুটি কোথায় জন্মগ্রহণ করেছে, জন্মের ওজন কত, তিনি কোথায় ছিলেন, কতদিন স্তন্যপান করেছেন বাচ্চাটি, কি কি ভ্যাকসিন নিয়েছে, কোন পরিবেশে বাচ্চাটিকে রাখা হয়েছে, সেগুলি সব আমাদের হিসেবের মধ্যে আনতে হবে। তারপরে তার উপসর্গ কি? উপসর্গ অবশ্যই একটি হচ্ছে শ্বাসকষ্ট, একটি হচ্ছে হাঁপানি। হুম, এখানে দেখা যায় অ্যাজমার ক্ষেত্রে মূলত গভীর রাতে বা ভোরের দিকে শ্বাসকষ্টটা বেশি হয়। কখনো কখনো বুকের দিকে ব্যথা, মনে হয় বুকটা টাইট হয়ে যাচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে, কখনো কখনো মনে হয় যে অল্পেতে হাঁপিয়ে যাচ্ছে, হুম, কখনো কখনো একটু বয়সকালে দেখা যায় যে পরিমাণ ওষুধ খেলে বা ইনহেল করলে, ইনহেলার হিসেবে সুস্থ বা রিলিভ হতো, সেটা হচ্ছে না। তখনই কিন্তু বুঝতে হবে যে সামথিং ইজ গোয়িং টু বি রং। এই প্রসঙ্গে একটা কথা আজকের আলোচনায় অবশ্যই আমাদের আনা উচিত, সচেতনতার বার্তা হিসেবে, হুম। যে বিশেষ করে বয়স্ক মানুষেরা, মানে অ্যাডাল্ট যারা ধূমপান করেন, যেভাবেই হোক না কেন, সেই ধূমপানের ফলে কিন্তু একটা গ্রুপ অফ বয়স্ক মানুষ, অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে আরেকটি অ্যাজমার, প্রায় অ্যাজমার মতন শ্বাসকষ্ট জনিত রোগের কথা আমরা প্রায়শই শুনি, যাকে সিওপিডি বলা হয়। হুম, অর্থাৎ কিনা তার শ্বাস নেওয়ার ক্ষেত্রে একটা অবস্ট্রাকশন হচ্ছে, আচ্ছা। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এইটা হচ্ছে সিওপিডি। সেটার সঙ্গে অ্যাজমার কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে অ্যালার্জি এবং ইনফ্লামেশনটা গুরুত্বপূর্ণ। সিওপিডির ক্ষেত্রে দূষণ বা ইনফ্লামেশনটা কার্যকরী ভূমিকা পালন করে, কিন্তু সেখানে যে ড্যামেজটা হয় সেটা কিন্তু প্রায় ইররিভার্সেবল, অর্থাৎ তাকে কিন্তু আর নর্মাল অবস্থায় ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেননা ওই যে অ্যালভিওলাই বা ছোট ছোট বেলুনের কথা বলছিলাম, হুম, তার যে ইলাস্টিসিটি, অর্থাৎ কিনা প্রসারণ সম্প্রসারণ হওয়ার যে স্বাভাবিক ক্ষমতা, সেটা অনেকটাই কমে যায়। অ্যাজমার ক্ষেত্রে উইথ মেডিকেশন যে ওষুধগুলো ব্যবহার করা হয়, তা ব্যবহার যদি ঠিকভাবে করা হয়, সেগুলো কিন্তু প্রায় নর্মাল অবস্থায় ফিরে আসে। কেননা ওখানে যে শ্বাসনালীর ভেতরে অবস্থিত ছোট ছোট মাসেলসগুলির সংকুচিত হচ্ছিল, সেটা খুলে যায়, সংকোচনটা কমে যায়, বা যে ফ্লুইড বা মিউকাস যে সিক্রেশন হচ্ছিল ইনফ্লামেশনের জন্যে, সেটাও ওই ওষুধের ফলে কিন্তু কমে যায়। ফলে অ্যাজমা ইন সাম এক্সটেন্ট রিভার্সিবল, সিওপিডি কিন্তু ইররিভার্সিবল। সিওপিডি মূলত বয়স্ক মানুষদের অসুখ,
অ্যাজমা কিন্তু হয় ছোট বয়সে না বেশি বয়সে। ছোট বয়সে বাচ্চাদের মধ্যে, ছেলে বাচ্চাদের মধ্যে বেশি হয়, আচ্ছা। বয়স বাড়লে মেয়েদের মধ্যে বেশি হয়। আবার মেয়েদের মধ্যে কিন্তু আমরা বারবার বলবো যে প্রেগন্যান্সি বা প্রেগন্যান্ট মাদার যারা রয়েছেন, গর্ভবতী মা, তাদের যদি শ্বাসকষ্ট বা হাঁপানির অসুখ দেখা দেয়, বাড়তি সতর্কতা তারা ডিমান্ড করবেন, তাদের ক্ষেত্রে নিতে হবে। আমি এই কথাটা বলছি এই কারণেই অ্যাজমাকে কখনোই জেনারেলাইজড করা যাবে না। আচ্ছা, এই প্রসঙ্গে যে জিনিসটা আমাদের বারবার মাথায় আসে যে আপনি বলেন কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন এই সাবধানতা অবলম্বন করছি, তাহলে শুরু থেকে যদি আমরা বাচ্চাটাকে প্রপার ট্রিটমেন্টের মধ্যে রাখি, তাহলে কি পুরোপুরি নিরাময় হতে পারে? স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে? আমরা সবসময়তে ট্রিটমেন্টের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করার কথা বলি সেটা হচ্ছে কেয়ার আচ্ছা। ম্যানেজমেন্ট। কেননা ট্রিটমেন্ট মানেই হচ্ছে কি ওষুধ দিলাম, কিছু অপারেশন করলাম, ইন্টারভেনশন করলাম। কিন্তু মনে রাখতে হবে অ্যাজমার প্রত্যেকটি পেশেন্ট আলাদা। হুম। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, যার অ্যাজমা ভাবা হচ্ছে সে তাকে তার মতন করে ভাবতে হবে, তার ইতিহাস তার মতন করে বিশ্লেষণ করতে হবে, তার শরীরটাকে তার মতন করে দেখতে হবে। অর্থাৎ কিনা তিনি কে বা সে কে, ছোট বাচ্চার ক্ষেত্রে তার জন্মের সময় ওজন কত ছিল, কোথায় রাখা হয়েছে, আমি কোথায় থাকছি, কি ধরনের পোশাক পরছি, ঘরের ভেতরে আমি কি কাজ করছি, ঘরের বাইরে আমি কোথায় যাচ্ছি, সবটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সব মিলিয়ে যে কথাটা বলতে হবে আমাদের অ্যাজমার আলোচনাতে, যে অ্যাজমা এবং অ্যাজমা লাইক ইলনেস, তার জন্যে কিন্তু মূল দায় হচ্ছে আমাদের পরিবেশের। আচ্ছা। এবং এক্ষেত্রে কিন্তু একটা মানুষ শুধু না, তার পরিবারের সদস্যরা, তাকে যারা কেয়ার দিচ্ছে ছোট বাচ্চার ক্ষেত্রে, সেই কেয়ার গিভাররা, এবং পাশাপাশি যেহেতু পরিবেশের সঙ্গে একটা অঙ্গাঙ্গি সম্পর্ক হুম, রয়েছে, হুম। পরিবেশ দূষণমুক্ত রাখার দায় কোনো একজন ব্যক্তি মানুষ বা কোনো একটা পরিবারের সঙ্গে সম্ভব না। স্বাভাবিক কারণেই যারা পরিবেশবিদ আছেন বা যারা বিভিন্ন দেশ পরিচালনা করেন, তাদের সকলের একটা ভূমিকা আছে, বিশেষ করে সেই জায়গাগুলোর যে পলিসি মেকারস যারা আছেন। আমরা ডাক্তারবাবু, আপনাকে একটা প্রশ্ন করি যে যদি দেখা যায় কোনো পরিবারের মধ্যে অ্যাজমার হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রে কি পরবর্তী প্রজন্মের অ্যাজমা আসবেই, এরকম কোনো ব্যাপার রয়েছে? আমি আগেই বলেছি যে অ্যাজমা একটা পলিজেনিক, জেনেটিক প্রিডিসপোজিশন থাকলেও পরিবারে যদি কারো, বিশেষ করে ফার্স্ট গ্রেড রিলেশন, বাবা মা, এই চ্যানেলে কারো অ্যাজমা থাকে, সেক্ষেত্রে চান্স অল্প বেশি হলেও সবাইকারই হবে তা না। সেই জন্যই বারংবার যে কথাটা বলতে হবে, অ্যাজমা আক্রান্ত মানুষটিকে ইন্ডিভিজুয়ালাইজড কেয়ার দিতে হবে, তাকে তার মতন করে ভাবতে হবে। এখন কেন আমরা এই আলোচনাটা করছি, কেন ওয়ার্ল্ড অ্যাজমা ডেটা করছি, বা এই আলোচনাটার গুরুত্ব এইখানেতেই, যাতে করে আমরা পরিবারের সদস্যরা অতি সামান্য বিদ্যা বুদ্ধি সচেতনতা নিয়েই একটা মানুষকে অ্যাজমা হলেও হতে পারে এরকম একটা ধারণা করতে পারি। অর্থাৎ কিনা প্রেডিকশন আমরা করতে পারি যে মানুষটার মধ্যে অ্যাজমা হলেও হতে পারে, টু আইডেন্টিফাই অ্যাট দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যাজমাটা হচ্ছে, যেটা আমরা বলছিলাম ট্রিগারিং ফ্যাক্টরস, হুম। প্রিডিসপোজিং ফ্যাক্টরস, অর্থাৎ যার এই অ্যাজমাটা হচ্ছে তার যে পরিমণ্ডল, বোথ ইন হাউস অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড, এটার মধ্যে কিছু আছে কিনা। দেখবেন আমরা যারা বাড়িতে বিছানায় ঘুমাই, পড়ার ঘর, বসার ঘর, সেখানে যে আসবাবপত্র আছে, তার ভেতরে যে ডাস্ট মাইট ইত্যাদি আছে, সেগুলো কিন্তু অ্যালার্জেন হিসেবে কাজ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির ধোঁয়ার কথা আমি আগেই বলেছি, স্মোকিং এর কথাও বলেছি। কিন্তু এর বাইরেও ধরুন আমাদের পোশাক, বিশেষ করে শীতকালে আমাদের যে উলেন গার্মেন্টস, হুম, সেই উলেন গার্মেন্টস এর মধ্যে থেকে যে রোয়াগুলো বেরোয়, হুম। যে উলের সুতো সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম বেরোয়, সেগুলো কিন্তু অ্যালার্জেন হিসেবে কাজ করতে পারে। তাছাড়া বাইরে ধরুন আজকাল কেউ শখে গাছ পুষছেন, ঘরের ভেতরেও গাছ পুষছেন, গাছের পরিচর্যা করছেন, বয়স্করা করছেন, সেখান থেকে বাচ্চারাও আসছে, বাইরে বেরোলে ফুলের রেণু,
বিশেষ করে গ্রামাঞ্চলে এখনো পার্থেনিয়ামের একটা প্রভাব দেখা যায়। হুম, হুম। পার্থেনিয়ামের যেখানে প্রাদুর্ভাব বেশি দেখা গেছে, সেই অঞ্চলগুলিতে কিন্তু শিশু কিশোরদের মধ্যে অ্যাজমার ঘটনা বেশি। এছাড়াও অন্যান্য যে খাদ্যবস্তু, কিছু খাদ্যবস্তু আছে আমরা জানি খুব কমনলি মানুষের মধ্যে ধারণা আছে যেগুলি খেলে অ্যালার্জি হতে পারে, সেগুলো কিন্তু আমাদের এই অ্যাজমা সৃষ্টি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আচ্ছা। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কখন আমি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক বা হাসপাতালের শরণাপন্ন হব। আমরা অনেকেই জানি যে শ্বাসকষ্ট হলে আমরা হাসপাতালে আসি, কিন্তু এখনো বহু মানুষ আছেন অল্প শ্বাসকষ্ট ভাবছেন স্বাভাবিক, একটু রেস্ট নিলে হয়তো কমে যাবে। কিন্তু মনে রাখতে হবে যে যদি আমি অ্যাজমাটাকে প্রথম দিকেই সন্দেহ করে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিতে পারি এবং সুনির্দিষ্টভাবে ডায়াগনোসিস হয় এটা অ্যাজমা, এবং তার জন্য নির্দিষ্ট চিকিৎসা অ্যাজ পার ইন্টারন্যাশনাল গাইডলাইন যেটা জিনা ফ্রেম করেছে, সেই মতন চিকিৎসকের পরামর্শ মতন চলতে পারি, তাহলে কিন্তু তার যে জটিলতা বা কমপ্লিকেশনস সেগুলোকে আমরা এড়িয়ে যেতে পারবো, অলমোস্ট নর্মাল লাইফ লিড করতে পারবো। কেননা বারংবার যেটা বলতে হবে, অ্যাজমাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের কোয়ালিটি অফ লাইফ, আমার প্রোডাক্টিভিটি, both in terms of academic as well as non-academic productivity, মানে পড়াশোনা, কাজের জায়গায় পারফর্ম করা, এই যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা কিন্তু অ্যাজমার যে শ্বাস নিতে কষ্ট তার জনিত কারণে প্রায়শই বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ করে, বড়রা অফিস যাওয়া বন্ধ করে, তাদের দিনের বেশিরভাগ সময়টা ওই কখনো শুয়ে কখনো উপর হয়ে, মানে একটু রেক্লাইনিং, একটু পপ আপ কন্ডিশনে শুয়ে থাকা একটু রিলিফের জন্যে, এই ব্যাপারগুলোর জন্য কমে যায়। তাই বারবার মনে রাখতে হবে যে এই অ্যাজমার যেমন যত দ্রুত সম্ভব চিকিৎসা ডায়াগনোসিস করে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ মতন নিয়মিত করতে হবে। একবার অ্যাজমার চিকিৎসা শুরু হলে কিন্তু অনেকেই মনে করেন আমার এখন কষ্ট হচ্ছে না, আমি বন্ধ করে দিই। সেটা কিন্তু কখনোই করা উচিত হবে না যতক্ষণ না চিকিৎসক বলছেন। তার মানে অ্যাজমা কি পুরোপুরি নিরাময়যোগ্য নয়, সেটাই নিয়ন্ত্রণ করা যায়? পুরোপুরি নিরাময় কি আদৌ হয়? ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে যেটা আমরা বারংবার সামনে আনার চেষ্টা করছি, যে যদি আমরা এক দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি ডায়াগনোসিস করতে পারি, যে উপসর্গগুলোর কথা বললাম সেগুলোর উপরে ভিত্তি করে, এবং নির্দিষ্ট চিকিৎসা নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। তাতে যে জটিলতা বলুন, তাতে যে প্রোডাক্টিভিটির কথা বলুন, সেগুলো কিন্তু অনেকাংশেই স্বাভাবিক, প্রায় স্বাভাবিক করে নেওয়া সম্ভব। কেননা এখন অত্যন্ত কার্যকরী ওষুধ তো চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আগেও চিকিৎসা হতো, নানা রকম ভেষজ বস্তু ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে ওষুধের ডেলিভারি, আমরা আগে জানতাম ওষুধ মানে হচ্ছে ট্যাবলেট বা ক্যাপসুল বা সিরাপ, এখন কিন্তু তার তুলনায় বিশেষ করে এই শ্বাসনালীর প্রদাহজনিত এই অ্যাজমার শ্বাসনালীর মাসেলসগুলোর স্প্যাজমকে কমানোর জন্য যে অ্যাজমা, সেই জন্য কিন্তু একদম সরাসরি শ্বাসনালীর ভেতরে বা ফুসফুসের ভেতরে ওষুধ পৌঁছে দেওয়ার নির্দিষ্ট একটা পদ্ধতি, যাকে পরিভাষায় ইনহেলেশন টেকনোলজি বা যে ওষুধগুলো দেওয়া হয় তাকে বলা হয় ইনহেলার, মানে আমি ইনহেল করছি, সেইটাতে তার মাধ্যমে ওই ওষুধগুলো নির্দিষ্ট পরিমাণে কোনো রকমের কোনো অপচয় না ঘটিয়ে সরাসরি যে জায়গাটায় দরকার সেই জায়গাটায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। নিমাই পাল বাঁকুড়া থেকে জানতে চেয়েছে যে অ্যাজমা কি শুধুই শারীরিক সমস্যা নাকি মানসিক সমস্যার কারণে হতে পারে? একটা সময় ধারণা ছিল বলেই আমি বলেছি যে অ্যাজমাকে বলা হতো সাইকোসোম্যাটিক ডিজিজ। মানসিক অবস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের রাগ, আমাদের ক্ষোভ, আমাদের দুঃখ বেদনার সাথে
এই অ্যাজমার বাড়া কমার একটা সম্পর্ক আছে, কিন্তু অ্যাজমা মূলত শারীরিক সমস্যা, মানসিক অবস্থার তারতম্য অনুযায়ী তাতে কম বা বেশি হতে পারে, কিন্তু সমস্যাটা মূলত শারীরিক, মূলত শ্বাসনালীর ওই যে বিভিন্ন পথটুকু আছে সেই পথের মাসেলস তার সংকুচিত হয়ে যাওয়া এবং সেখানে একটা মিউকাস জাতীয় জিনিস জমে গিয়ে প্যাসেজটাকে ন্যারো করে দেয়া, যাতে এয়ার এন্ট্রি কম হয়ে যায় বা ছেড়ে দেওয়ার ক্ষমতা হয়। আমরা তো নিঃশ্বাসে প্রশ্বাস নিই অ্যাকচুয়ালি, তাতে অক্সিজেন গ্রহণ করি, আর ছাড়ি যেটা তাতে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড। এই দুটো কাজ কিন্তু সাইমালটানিয়াসলি করতে হবে। দীপঙ্কর দাস জানতে চেয়েছেন, আমার বাবার মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, তখন ইনহেলার নিতে হয়। উনি যা লিখছেন তাতে বোঝা যাচ্ছে যে ডাক্তারবাবু ওনাকে একটি বিশেষ ইনহেলার ব্যবহার করতে বলেছেন। উনি অন্য একটি ইনহেলারের কথা লিখেছেন, সেটি কি ব্যবহার করা চলে? দেখুন, অ্যাজমার চিকিৎসায় বা ম্যানেজমেন্টে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইনহেলার। ইনহেলারের মধ্যে কিন্তু ওষুধ থাকে, ইনহেলারের মধ্যে দু রকমের ওষুধ থাকতে পারে। যখন মানুষটার খুব কষ্ট হচ্ছে, ইমিডিয়েটলি রিলিফ লাগবে, আমরা রিলিভারের ওষুধ দেবো, আর যাতে ভবিষ্যতে কখনো তা না হয় বা রিপিট বা রিল্যাপস না হয় তার জন্য তাকে কন্ট্রোলার ওষুধ দেব। হুম। তাহলে সবচাইতে তাড়াতাড়ি কাজ করতে পারে এমন কিছু ওষুধ, কি ওষুধ দিতে পারি আমরা, যাতে শ্বাসনালীর ওই যে সংকোচনটা ঘটেছিল সেই সংকোচনটা সরে গিয়ে প্রসারিত হয়, অর্থাৎ কিনা দরজাটা খুলে যায় একদম। এবং যতটা তাড়াতাড়ি খোলা যেতে পারে। সেজন্য আমরা শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট ব্যবহার করি, কথায় পরিভাষায় তাকে সাবা বলা হয়। আমরা কমনলি যে ওষুধটা ব্যবহার করি সবাই কম বেশি জানেন, স্যালবিউটামল। কিন্তু আমি আগেই বলেছি শুধুমাত্র তো সংকোচনটা না, এর সাথে আবার একটা ইনফ্লামেশন আছে। এই ইনফ্লামেশনটার জন্যে কিন্তু ওই সংকোচনটা দীর্ঘস্থায়ী হতে পারে, আবার একটা ওই তরলের মতন মিউকাসের মতন জিনিস জমে যেতে পারে। ওই ইনফ্লামেশনটার জন্য যে সমস্যা তাকে কমানোর জন্য কিন্তু অতি অবশ্যই স্টেরয়েডের ব্যবস্থা, অর্থাৎ কিনা ওই ব্রঙ্কোডাইলেটার যেটা আমরা শর্ট অ্যাক্টিং বা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট ব্যবহার করছিলাম, তার সাথে স্টেরয়েডের ব্যবস্থা মানে ব্যবহারটা সুনিশ্চিত করতে হবে। অধিকাংশ ইনহেলারে এই দুটির কম্বিনেশনে ব্যবহার করা হয়। শুধুমাত্র কোনো কোনো ক্ষেত্রে যখন অ্যাকিউট এক্সাসারবেশন বা হঠাৎ করে ব্যাপক হারে শ্বাসকষ্ট হচ্ছে, তখন সাময়িক রিলিফ দেওয়ার জন্য ওই শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর হিসেবে স্যালবিউটামল ইনহেলার ব্যবহার করা যেতে পারে। আচ্ছা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে ইনহেলারের কথাটা আমরা বললাম, এই ইনহেলার ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে কিন্তু বলা হয় মিটার ডোজ ইনহেলার বা এমডিআই। সে ব্রঙ্কোডাইলেটর ওলাই হোক আর ব্রঙ্কোডাইলেটর প্লাস স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড যুক্তই হোক, এই ইনহেলার অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। এবং সেই জন্যই এবছরের যে স্লোগান বা থিম, যাতে বলা হচ্ছে সকলের যাদের এইটা প্রয়োজন আছে অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার, সেটাকে সুনিশ্চিত করতে হবে যাতে সকলেই সেই সুযোগটা পেতে পারেন, এতটাই গুরুত্বপূর্ণ। কিন্তু মুশকিল হচ্ছে ইনহেলার ব্যবহার করাটা সঠিকভাবে করতে হবে। কিভাবে সঠিক ব্যবহার করবেন? ছোটরা তো ইনহেলার ব্যবহার করতে পারবেন না, যারা নিজেরা ব্যবহার করতে পারেন প্রথম কাজ হচ্ছে ইনহেলার কোন ইনহেলারটা লাগবে সেটা যেমন চিকিৎসক ঠিক করে দেবেন, অ্যাজমার ক্ষেত্রে যিনি ব্যবহার করছেন তাকে কিন্তু ঠিক ঠিক পদ্ধতিটা জানতে হবে, যাতে সম্পূর্ণ ওষুধটা তার ফুসফুসে বা শ্বাসনালীর ভেতরে প্রবেশ করে। এটার জন্য কয়েকটা স্টেপের কথা বলা হয়। প্রথমত, মানুষটিকে সোজা হয়ে বসতে হবে, হাতে ইনহেলারটা নিতে হবে, ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, মানে সেক ওয়েল বিফোর ইউজ। যারা খুব টেকনিক্যালি পারফেক্ট কাজ করতে না পারবেন না,
তাদের ক্ষেত্রে কিন্তু ইনহেলারের সাথে একটা স্পেশাল ব্যবহার, স্পেশাল কিছু না, একটা বোতলের মতো জিনিস যার ভেতরে ওষুধটা, এই ওষুধটা তো একটা মিস্ট বা কুয়াশা মতন তৈরি করে, সেটাকে আমি শ্বাস প্রশ্বাসের ভেতরে নেব। যারা পারবেন সরাসরি নিতে, তাদের এই হাত এবং মুখের একটা কোঅর্ডিনেশন খুব জরুরি। প্রথমে সোজা হয়ে বসে ইনহেলারটা হাতে নিলাম, ওপরে বুড়ো আঙ্গুল বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি প্রেস করব। কিন্তু তার আগে ফার্স্ট কাজ হচ্ছে আমি আমার ভেতরে যতটা শ্বাস আছে আমি বার করব, ফোর্সফুলি যতটা আমার বেরোয় আমার শরীরের ভেতর থেকে গ্যাস, আমি শ্বাস ছাড়ব। আচ্ছা। তারপরে ইনহেলারটা মুখে নেব, দুটো ঠোঁট দিয়ে তাকে চিপে ধরব। যখন আমি প্রেস করব একদিকে, আর যখনই প্রেস করব 1 2, সেই সময় আমি টানব নিঃশ্বাসটা, যাতে ওই ওষুধটা যেটা মিক্সড হয়ে বেরিয়েছিল সে আমার শরীরে সরাসরি প্রবেশ করে। তারপরে খানিকক্ষণ ধরে রাখবো, মুখটা বন্ধ থাকবে যাতে সে বেরিয়ে না যায়। এইরকম ভাবে সুনির্দিষ্টভাবে কিন্তু ব্যবহার করাটা বেশ কষ্টকর। যারা স্পেশাল ব্যবহার করবেন তারা ওই ইনহেলারের অন্যদিকে ওই স্পেশালটা দেবেন, তার ভেতর থেকেই তারা শ্বাস প্রশ্বাস নেবেন। বাচ্চাদের ক্ষেত্রে স্পেশাল ব্যবহারটা অনেক কার্যকরী। বড়দের ক্ষেত্রে যারা পারবেন তারা সরাসরি ইনহেলার ব্যবহার করবেন, মিটার ডোজ ইনহেলার, যার ভেতরে কিন্তু ওই রিলিভার ওষুধ অথবা কন্ট্রোলার ওষুধ। রিলিভারের ক্ষেত্রে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট হিসেবে মূলত স্যালবিউটামল বা লেভোবিউট্রল ইত্যাদি, অ্যালবিউট্রল ইত্যাদি ব্যবহার করা হয়। আর স্টেরয়েড হিসেবে কিন্তু আমরা অনেকে নাম জানি, ট্রেড নেম বলা উচিত না বলে বলছি না, মূলত কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয় যাতে ওই ইনফ্লামেশনটা কম হয়। আবার অনেকে দেখবেন এই ইনহেলার ব্যবহার করার ক্ষেত্রে কিছু ভুল ধারণা আছে, আমি পরবর্তীকালে আসবো। আরেকটি ট্রিটমেন্ট মোডালিটিস এই ইনহেলারের অল্টারনেটিভ হিসেবে, বিশেষ করে হাসপাতাল সেটআপে, এটা বাড়িতে ব্যবহার করাটার জন্য যে এক্সপার্টাইজ লাগবে, একটা মেশিন যাকে বলা হয় নেবুলাইজার। এই নেবুলাইজারের ব্যবহারটা কিন্তু বহুল প্রচারিত হয়েছে এখন ইদানিং। হ্যাঁ, ইদানিংকালে অনেকেই নেবুলাইজার ব্যবহারের সম্পর্কে সচেতন হচ্ছেন, ব্যবহার করছেন এবং ব্যবহার বাড়ছে। নেবুলাইজারের কাজটাও কিন্তু একই রকম, ওই ইনহেলারের মতোই, সেই ওষুধটাকে দেয়া মেশিনের ভেতর দিয়ে, যার জন্য একটা ইলেকট্রিক্যাল পাওয়ার বা ব্যাটারি সাপোর্ট লাগবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনহেলার ব্যবহার করা যেমন ব্যক্তিগত স্তরে বাড়িতে সকলেই কম বেশি করতে পারেন, নেবুলাইজার ব্যবহারটা কিন্তু মূলত হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে তাদের নজরদারির মধ্যেই হওয়া উচিত। এবারে প্রশ্ন হচ্ছে যে এই নেবুলাইজার ব্যবহার করছি কখন? যখন আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, আমরা মানুষটাকে বলছি অ্যাজমা, আমি একটা কথা বলেছিলাম সিওপিডি, ওই সিওপিডির ক্ষেত্রে কিন্তু এই নেবুলাইজেশনের কাজ বা এই ইনহেলেশনের কাজ বা কার্যকারিতা তুলনামূলকভাবে কম, সেখানে কিন্তু অন্য মোডালিটি অফ চিকিৎসা করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া ভালো দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধুদের জন্য, সেটা হচ্ছে আমি কিভাবে ডায়াগনোসিস করব যে এটা অ্যাজমা। এই অ্যাজমাটা আমি আগেই বলেছি শ্বাস প্রশ্বাসের ওই প্রদাহ এবং অ্যালার্জিক একটা ম্যানিফেস্টেশন। এইটা করার জন্য কি হয়, আমার শ্বাস নিতে কষ্ট হয়। এটা পরীক্ষা করার জন্য একটি পরীক্ষা আমরা সবাই কম বেশি জানি, যাকে পরিভাষায় লাং ফাংশন টেস্ট বা পালমোনারি ফাংশন টেস্ট, পিএফটি বলি। এতে দুটি কাজ করা হয়, একটা যন্ত্রের ভেতরে নাক বন্ধ করে নিঃশ্বাস নিতে বলতে বলা হয়, নিঃশ্বাস প্রশ্বাসটাকে মাপা হয়। কিভাবে মাপা হয়? ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, অর্থাৎ ফোর্সফুলি আমি কতটা এয়ার ছাড়তে পারি, কি স্পিডে ছাড়তে পারি, ভলিউম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পিড, আমি কতটা বার করতে পারি, এটা হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। আর একটা হচ্ছে আমরা বলি FEV1, অর্থাৎ ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ডস। 1 সেকেন্ডে আমি জোর করে আমার শরীর থেকে কতটা এয়ার বার করতে পারি, এবং এর একটা রেশিও করা হয়। এই রেশিওর একটা প্রিডিটারমাইন ভ্যালু আছে, যার উপরে ভিত্তি করে কিন্তু অ্যাজমার ডায়াগনোসিস হয়। অ্যাজমার ক্ষেত্রে অন্য ইনভেস্টিগেশনের খুব বেশি ভূমিকা নেই,
আগে কিছু কিছু পরীক্ষা করা হতো, ইওসিনোফিল কাউন্ট ব্লাডে দেখে আমরা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন ইওসিনোফিলিয়া বলতাম। হুম, তাছাড়া আরো কিছু নতুন নতুন টেকনিক ব্যবহার করে কিছু কিছু মার্কারের কথা ইদানিংকালে অনেক ভালো সেন্টার, বড় সেন্টার তারা ব্যবহার করছেন। হুম। এটা হচ্ছে অ্যাজমার ডায়াগনোসিস। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আদি অকৃত্রিম হচ্ছে ইনহেলার। এবং এই যে জিনার কথা বললাম, এই জিনা কিন্তু পরিষ্কারভাবে বলছে যে আন্ডার 5 বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে শুধুমাত্র সাবা বা ওই শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট সেগুলো ব্যবহার না, সঙ্গে কর্টিকোস্টেরয়েড যুক্ত ওষুধ দিতে হবে। হুম। এবং একবার ব্যবহার করলে লাইফ লং না হলেও যতক্ষণ তোমার কষ্টটা হচ্ছে ততদিন পর্যন্ত ব্যবহার করতে হবে। আচ্ছা, আমাদের প্রশ্ন অনেক আসছে। আমাদের কে প্রশ্ন করছে ফেসবুক পেজে, আমরা একটু দেখে নিই। এই মুহূর্তে একজন প্রশ্ন পাঠিয়েছেন, কল্যাণী দাস। উনি লিখছেন, অ্যাজমা অ্যাটাক কি ফ্যাটাল হতে পারে? অবশ্যই। আমি আমার প্রারম্ভিক কথায় বলেছিলাম যে প্রত্যেক বছর প্রায় 4.5 লক্ষ মানুষ পৃথিবী জুড়ে এই অ্যাজমা জনিত কারণে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। হুম, সুতরাং অ্যাজমা যদি সঠিক চিকিৎসা না হয়, সঠিক সময়ে চিকিৎসা না হয়, তাহলে কিন্তু যে কোনো সময় এর জটিলতা সৃষ্টি করতে পারে এবং মৃত্যু অবধারিত হয়ে দেখা দিতে পারে। আচ্ছা। সুতরাং অ্যাজমা, শ্বাসকষ্ট, একে কখনোই অবজ্ঞা করা উচিত না। বিশেষ করে আমি আবার আরেকটা সতর্কতামূলক কথা বলি, বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই অ্যাজমা এবং আরেকটি অ্যাজমা বা শ্বাসকষ্ট যেটাকে হাঁপানি হিসেবে অনেকেই দেখেন, হুম, হার্টের কারণে। এবং সেখানে কিন্তু বয়স্ক লোক, বিশেষ করে স্মোকার, বিশেষ করে ওবিস, যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাইপারটেনশন বা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই সম্ভাবনাটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, আচ্ছা। সুতরাং শ্বাসকষ্ট হলেই কিন্তু প্রাথমিকভাবে দায়িত্ব হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুততার সঙ্গে সম্ভব হাসপাতাল, ডাক্তার বা হুম। স্বাস্থ্যকর্মীদের সাথে পরামর্শ করা এবং একটা সুনির্দিষ্ট ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের পথে যাওয়া। আচ্ছা, স্বপ্না প্রামাণিক বসিরহাট থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, লিখেছে, হাঁপানির ক্ষেত্রে খাবারের কোনো ভূমিকা আছে কি? আমি আবারও বলি যে কিছু ধারণা আছে যে এই খাবারটা খেলে আমার ভালো লাগে, ওই খাবারটা খেলে কষ্ট হয়, এই খাবারে অ্যালার্জি হতে পারে, বিশেষ করে চিংড়ি মাছ, বেগুন, ডিম। অর্থাৎ কিনা এক কথায় যে খাবারে প্রোটিন কন্টেন্ট বেশি সেটাই কিন্তু অ্যালার্জিক হিসেবে কাজ করতে পারে। আচ্ছা। সব খাবারই সবাইকার ক্ষেত্রে খারাপ কাজ করবে তা না, কিন্তু কিন্তু কোনো কোনো খাবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে বিশেষ করে অ্যালার্জেন হিসেবে কাজ করে। তবে সাধারণভাবে আমরা বলতে পারি অ্যাজমাই হোক, শ্বাসকষ্ট অন্য কোনো কারণেই হোক, সবসময়তেই মরশুমি ফল, শাকসবজি, বিশেষ করে গ্রিন লিফি ভেজিটেবলস, এইটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ভিটামিন যুক্ত খাদ্য এবং অবশ্যই যে কতগুলি মিনারেলস, তার মধ্যে ম্যাগনেসিয়াম কন্টেনিং যে ফুডস, সেগুলো ভালো কাজ করে। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি এই শ্বাসকষ্টজনিত সমস্যায়, বিশেষ করে কোভিড কালে বহু মানুষ যাদেরকে আমরা ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দিও, তাদের যে কোনো কারণেই হোক, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা জানি না, কিন্তু ভিটামিন সি ব্যবহার অত্যন্ত বেশি বেড়েছিল কোভিডের সময়, আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন। একদম। সুতরাং খাদ্যের সাথে অ্যাজমার একটা ভূমিকা আছে। মনে রাখতে হবে সব অতি কিন্তু ক্ষতিকারক। আচ্ছা, আমাদের সঙ্গে না পুনে থেকে আরো একজন ডক্টর হ্যাঁ, প্রশ্ন ডক্টর পাঠিয়েছে। ডক্টর উৎপল মুখার্জি। উনি লিখছেন, হাউ ক্যান বি ডিস্টিংগুইশ ইন দ্য কজ অফ চিলড্রেন্স অ্যাজমা ওয়েদার ইটস ইনহেরিটেড অর ইজ ডিউ টু পুয়ার এয়ার কোয়ালিটি? খুব কঠিন এটাকে আলাদা করে বলা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তবে সম্ভাবনা যদি ফ্যামিলিতে কারো থেকে থাকে, ধরে নিতে হবে ওটা ইনহেরিটেড, মানে ফ্যামিলিয়াল অ্যাজমা। কেননা বাচ্চা, বিশেষ করে ছোট বাচ্চা, তার উপরে কিন্তু এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে পলিউশন সেটা তুলনামূলকভাবে কম। যারা একটু বয়স্ক, কিশোর কিশোরী, অ্যাডোলেসেন্স, ইয়ং অ্যাডাল্টস, ওল্ড এজে, যারা এক্সপোজ টু এক্সটার্নাল ওয়ার্ল্ড মাচ মোর দেন দ্য লিটল চিলড্রেন, যারা ঘরের ভেতরে মায়ের কোলে আছে, তাদের তুলনায় তাদের মধ্যে কিন্তু ওইটা বেশি সম্ভাবনা।
আমি যে কথাটা বলতে বলতে আমি আলোচনাটা একটু চলে গেছিলাম, হুম, এই ইনহেলার্স, হুম। ইনহেলার্স যেমন জীবনদায়ী, এর ব্যবহারটা সুনির্দিষ্টভাবে করতে হবে, নির্দিষ্টভাবে নির্দিষ্ট ডোজে ওষুধটা নিতে হবে চিকিৎসকের পরামর্শ মতন, এবং দুবার না নিলে কতগুলি মনে করতে হবে যে আমাদের রিভিউ করতে হবে, রিঅ্যাসেস করতে হবে এবং রিইনফোর্স করতে হবে। এই তিনটে কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিভিউ করা, রিঅ্যাসেস করা এবং রিঅ্যাডজাস্ট করা। এইটা হচ্ছে এই মিটার ডোজ ইনহেলারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ করতে পারেন না, চিকিৎসকের পরামর্শ লাগবেই লাগবে, এবং এটা সবসময়তেই কিন্তু চিকিৎসকদের আওতায় করা উচিত। ইনহেলার সম্পর্কে কয়েকটা ভুল ধারণার কথা না বলে থাকা যায় না আলোচনায়। প্রথম যে কথাটা অনেকেই আমাদের কাছে বলেন যে একবার যদি ইনহেলার ব্যবহার শুরু করি, এটা কি আমি আসক্তি হয়ে যাব, অর্থাৎ অ্যাডিকটিভ হয়ে যাব? এটা কিন্তু সঠিক না। এই ইনহেলারের ব্যবহারে আমাদের আহ, যখন দরকার তখন ব্যবহার করা, এর জন্য কিন্তু ওই নেশাগ্রস্ত আসক্ত হয়ে যাওয়ার মতন অবস্থা ঘটে না। আচ্ছা। এবং অনেকেই মনে করেন ইনহেলার তো শুধুমাত্র যখন প্রচন্ড কষ্ট হচ্ছে, সিভিয়ার অ্যাটাকস, আমি সহ্য করতে পারছি না কষ্ট, তখনকার জন্য, অন্য সময় তো ট্যাবলেট খেলেই হয়ে যাবে, সিরাপ খেলেই হয়ে যাবে। এটাও কিন্তু সঠিক নয়। আমি আগেই বলেছি, বর্তমানে যে ইনহেলারগুলো ব্যবহার করা হয় তাতে দু রকমের ইনহেলার আছে, যেটি রিলিভার এবং কন্ট্রোলার। হুম। দু রকমের ওষুধযুক্ত ইনহেলার ব্যবহার করা দরকার, এবং জিনা সারা পৃথিবীতে যেখানে যেখানে এই অ্যাজমা ডে পালন করা হচ্ছে সেখানে এই কথাটি বারংবার তারা আনছেন। এবং অনেকেই মনে করেন ইনহেলার ব্যবহার করা, যেহেতু আমি সরাসরি ওষুধটা আমার শ্বাসপ্রশ্বাস নালীর ভেতরে নিচ্ছি, হয়তোবা আমার ফুসফুস বা আমার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হবে, হুম। কমজোরি হয়ে যাবে, আমি আর সেইভাবে নিঃশ্বাস নিতে পারবো না। হুম। অনেকে মনে করেন যারা খেলাধুলা করেন তাদের খেলাধুলা করা যাবে না ইনহেলার নিলে। আমরা যে কথা বারংবার বলছিলাম, এবারে বিশ্ব অ্যাজমা দিবসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ইনহেলারের ব্যবহার অলমোস্ট ইউনিভার্সাল ইন অ্যাজমা কেস করতে হবে, অর্থাৎ অন্য কোনো মডালিটি অফ ট্রিটমেন্টের পরিবর্তে কিন্তু যাদের প্রয়োজন ইনহেলার তারা ইনহেলার ব্যবহার করবেন, এবং দ্যাট টু দু রকমের ওষুধ, মানে 2 in 1, সেই ওষুধ ব্যবহার করেই ইনহেলার ব্যবহার করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এই ইনহেলার ব্যবহার করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলি আছে, যে ইনহেলারের সাইড এফেক্টস তুলনামূলকভাবে বেশি, আমি অনেকটা বিষ আমার শরীরের নিঃশ্বাসের মধ্যে প্রবেশ করাচ্ছি, আমার লাংস, আমার রেসপিরেটরি প্যাসেজ, এগুলো বোধহয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি তা নয়, কেননা এটা অত্যন্ত কম পরিমাণে ওষুধ শরীরের ভেতরে প্রবেশ করে আমার কষ্ট লাঘবের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। অনেকে মনে করেন নেবুলাইজার বোধহয় ইনহেলারের চাইতে ভালো, যেহেতু যন্ত্রের ভেতর দিয়ে আসছে, অনেক বেশি পরিমাণে ওষুধ যাবে, তাই নেবুলাইজার ভালো। আমি আগেই বলেছি নেবুলাইজারের তুলনায় কিন্তু ইনহেলার ব্যবহার করা সোজা। ইনহেলার ব্যবহার করতে আমি কোনো রকমের কোনো যন্ত্র বা ইলেকট্রিসিটি বা পাওয়ার ব্যাকআপ সাপোর্ট লাগে না। এবং অনেকে মনে করেন যে ইনহেলার ব্যবহারটা শুধুমাত্র সরাসরি মুখের ভেতরে নিয়ে গিয়ে ইনহেল করলেই হবে, কোনো দরকার নেই স্পেশাল ব্যবহার করা। হুম। কিন্তু স্পেশাল ব্যবহার করে দেখা গেছে ইনহেলেশনের যে কাজটা সেটা অনেক ভালো, অনেক সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব। কেননা যে মিস্ট বা ধোঁয়াশা বা কুয়াশা যাই বলুন না কেন সেটা তৈরি হয় ইনহেলেশনের ওষুধটাতে, তাতে স্পেশালের মধ্যে দিলে যিনি ব্যবহার করছেন তার পক্ষে অনেক সহজেই সেই ব্যবহারটা তিনি করতে পারেন। আর অনেকে মনে করেন অ্যাজমা সেটা শুধুমাত্র বাচ্চাদের অসুখ, না, অ্যাজমা কিন্তু যে কোনো বয়সের মানুষের হতে পারে। আচ্ছা। এক্সট্রিম এজ, হয় ছোট বাচ্চাদের অথবা বয়স্ক মানুষদের মধ্যে অ্যাজমা বেশি হয়। অনেকে মনে করেন যে বয়স বাড়ার সাথে সাথে বোধহয় হাঁপানির অ্যাটাক কমে যাবে, সেটাও কিন্তু না। বেশি বয়সী মানুষদেরও ফ্রিকুয়েন্ট অ্যাটাক হয়। সেই কারণেই এই জিনা বলে যে সংস্থা আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে প্রতিপালনের ডাক দিচ্ছেন, হুম। তারা বলছেন যে এই অ্যাজমার কতগুলো গ্রেড আছে, কতগুলো টাইপ আছে। কোন মানুষটা দিনে একবার শ্বাসকষ্ট হচ্ছে, অনেকে হচ্ছে একদিনে অনেকবার হচ্ছে, অনেকে আছে 7 দিনে একবার হচ্ছে, কখনো কম কখনো বেশি হচ্ছে, এরকম করে ওনারা কতগুলো ক্যাটাগরি ভাগ করেছেন। এবং
মাইল্ড, মডারেট, সিভিয়ার এইভাবে না বলে ওরা বিভিন্ন ক্লাসে ভাগ করেছেন। যার ভেরি ফ্রিকুয়েন্ট, ভেরি সিভিয়ার অ্যাটাক হচ্ছে তাকে চিকিৎসার ক্ষেত্রে নেবুলাইজেশন এবং ইনহেলেশন একসাথে করা বা আলাদা করে করলেও বেশি পরিমাণে ডোজ বেশি ফ্রিকুয়েন্টলি ব্যবহার করে চিকিৎসা করার কাজটা তারাও বলছেন। যার ক্ষেত্রে অল্প অ্যাটাক হচ্ছে, মাইল্ড অ্যাটাক, সপ্তাহে একদিন অল্প সময়ের জন্য হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু কম ডোজে ইনহেলেশন দিয়েই তারা কাজটা সেরে দিতে বলছেন। আর এই যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে ইনহেলেশনে, এই ওষুধগুলো সবই কিন্তু সেফ, কার্যকরী এবং বিজ্ঞানসম্মত। স্বাভাবিক কারণে এই ওষুধগুলো ব্যবহারে কারো অন্য কোনো শারীরিক অসুবিধে হয় এমন কিছু না, কিন্তু মনে রাখতে হবে যদি সঠিক প্রয়োগ না হয় এবং ডায়াগনোসিস যদি সঠিক না হয় তাহলে কিন্তু এই বিটা অ্যাগনিস্ট যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেটা ক্ষতিকর হতে পারে। সেই সতর্কতাটা শুধুমাত্র চিকিৎসকের সঙ্গে পরামর্শক্রমেই করে নেওয়া উচিত। আর স্টেরয়েড কিন্তু অন্য 5টা ক্ষেত্রে কিছু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করলেও ইনহেলেশনে যে পরিমাণ স্টেরয়েড ব্যবহার করা হয় তা অত্যন্ত কম পরিমাণে হয় বলেই এর কার্যকারিতা উপকারী, কখনোই সে অনিষ্ট কিছু করে না, অন্তত ইনহেলেশনের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের আজকে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 10:36। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে বহু দূরের বন্ধুরাও কিন্তু আমাদের খুব কাছের হয়ে ওঠে। যেমন এই মুহূর্তে সুদূর বাংলাদেশ থেকে আমাদের বন্ধু আমাদের অনুষ্ঠান দেখছেন এবং প্রশ্নও রেখেছেন। দীপক চক্রবর্তী, হাজরাডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ থেকে উনি জানতে চাইছেন যে অ্যাজমা থেকে কি কি খাওয়া যাবে না সেই সম্পর্কে। আমরা যদি লিস্ট করতে আলাদা আলাদা করে খাদ্যবস্তু ধরে ধরে আলোচনা করি তাহলে সে লিস্ট বিশাল বড় হয়ে যেতে পারে। তবে এক কথায় বলা যায় সব খাবারই খাওয়া যাবে, কোনো খাবারই বাদ দেয়া যাবে না। শুধু মনে রাখতে হবে যে খাবারে যার কখনো কোথাও কিছুটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস হয়েছিল, কেননা অ্যাজমা তো একটা অ্যালার্জি ঘটিত অসুখ, সেই কারণে সেই খাবারটুকু সেই মানুষটার সেই সময়ের জন্য কিন্তু অ্যাভয়েড করাটাই ভালো। অন্যথায় সব খাবারই সব মানুষ খাবেন, কিন্তু যার কখনো কোথাও কিছু রকমের উপসর্গ দেখা দিয়েছিল, কেননা আমরা বলেছি যে এই অ্যাজমার ক্ষেত্রে যাদের কিছু অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, হিস্ট্রি অফ অ্যালার্জি ইন দ্য ফ্যামিলি, এক্সিমা বা ওই জাতীয় অসুখ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই খাদ্যবস্তুগুলো বা ওই পরিবেশ বা পরিমণ্ডলটাকে অ্যাভয়েড করাটাই দরকার, কেননা সেটাই তো ট্রিগারিং ফ্যাক্টর। আর এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো আছে বলেই না মানসিকভাবে একটা চাপ পড়ে বলেই একসময় বলা হতো যে অ্যাজমা একটা সাইকোসোমেটিক ডিজিজ, শারীরিক অসুখ, মনের অংশটুকু অবজ্ঞা করা যাবে না। আচ্ছা, বিমল চক্রবর্তী লেকটাউন থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, লিখেছে স্ট্রেস বা মানসিক চাপ কি হাঁপানিকে বাড়ায়? অবশ্যই। যেমন একটা সময় মনে রাখতে হবে এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম অ্যাজমা বাড়াতে পারে, আবার ওই স্ট্রেস এটাও তো একটা মানসিকভাবে আমাদের বিভিন্ন রকমের যে সিস্টেম, আমাদের হরমোনাল সিস্টেম, আমার নিউরোলজিক্যাল সিস্টেম, তার উপরে চাপ ফেলে, এবং সেই কারণে কিন্তু অ্যাজমাটা বা হাঁপানিটা স্ট্রেস বা স্ট্রেনের ক্ষেত্রে কিন্তু অল্প হলেও বাড়তে পারে। সেই কারণেই আমরা বারংবার বলবো একটা সুস্থ পরিবেশের কথা, যেখানে মানসিক চাপ তুলনামূলকভাবে কম থাকবে, এবং সেই চাপের মধ্যে আমরা এই যে দৈনন্দিন জীবনের টানাপোড়েন, কাজের জায়গায় যে টানাপোড়েন, সেটা যত কম হবে, মানুষ যত সুস্থির থাকতে পারবে, তত কিন্তু হাঁপানি বা অ্যাজমার ক্ষেত্রে ভালো কাজ হবে। এবং সেই কারণেই আজকে দেখবেন লক্ষ্য করে এই ওয়ার্ল্ড যোগা ডে বলুন বা যোগ অ্যাজ সাচ, বিভিন্ন ধরনের যে আসন প্রাণায়াম, সেগুলি শুধুমাত্র অ্যাজমা না, যে কোনো শারীরিক অসুবিধার ক্ষেত্রে প্রমোট করার কথা বলা হয়। এবং দেখা গেছে যিনি সুস্থ সবল শারীরিকভাবে আছেন তার মানসিক চাপও কম, এবং মানসিক চাপ থাকলেও তাকে অতিক্রম করার ক্ষমতাও তার বেশি। অ্যাজমা তার ব্যতিক্রম নয়। একটু অন্যরকম প্রশ্ন করেছেন ববিতা দাশগুপ্ত ডানলপ থেকে।
উনি লিখছেন যে আমার বাড়িতে খাঁচায় প্রচুর পাখি আছে, হুম। পাখির উড়ে যাওয়া পালক থেকে অ্যাজমা হওয়ার কি সম্ভাবনা রয়েছে? খুবই ভালো প্রশ্ন। শুধু পাখি, বিশেষ করে আমরা একসময় ভাবতাম যাদের বাড়িতে অনেক পায়রা ঘুরে বেড়ায় সেই পায়রাগুলি হচ্ছে সুখের প্রতীক, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে পায়রা বা অন্যান্য পাখির পালক, তাদের বিষ্ঠা, তাতে শুধুমাত্র অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হিসেবে অ্যাজমা হয় তা না, এছাড়াও আরো কিছু সুনির্দিষ্ট রেসপিরেটরি প্যাসেজের অসুখ হতে পারে। আচ্ছা। সুতরাং যারা এই পাখি পোষেন বা যাদের বাড়িতে পাখি ভালোবাসা দিতে উড়ে এসে বসে, বিশেষ করে পায়রা, আজকে কলকাতা তথা আশেপাশের বহুতল আবাসনের বড় সমস্যা হচ্ছে পায়রা বা এই জাতীয় পাখি। তার জন্য লক্ষ্য করবেন সেই সমস্ত এলাকায় মানুষের মধ্যে কিন্তু অ্যাজমা বা হাঁপানির সংখ্যা, আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেননা একদিকে আমরা প্রত্যেক দিন এই যে অপরিকল্পিত নগরায়ন, যেখানে ধুলো বালি ইত্যাদি সব সময়তেই তৈরি হচ্ছে, তাছাড়া ট্রান্সপোর্টেশনের যে আমাদের ধরুন অধিকাংশ গাড়ি ঘোড়া, সেগুলো কত বছরের কে জানে, কতভাবে গ্যাস ছাড়ায়, কত ধোঁয়া ছাড়ে আমরা জানি না, সেগুলো প্রতিনিয়ত আমাদের মধ্যে আসছে। তার উপরে আছে আবার আমাদের ধূমপান, আমাদের বাড়িতে গ্যাসের রান্না, বিভিন্ন সেন্টের ব্যবহার, বারংবার যেটা বলছি, এই যে সো কল্ড নিরীহ সেন্ট, পারফিউম, ডিওডোরান্ট, লিপস্টিক, নেল পলিশ, এর ভেতরে যে গ্যাসগুলি আছে সেগুলো কিন্তু অ্যালার্জেন হিসেবে ব্রঙ্কিয়াল বা হাঁপানির কারণ এবং ট্রিগার ফ্যাক্টর। সুতরাং আমার আপনার সুখ স্বাচ্ছন্দ্য এটা কিন্তু অনেক ক্ষেত্রে বিপদের কারণ হয়, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই হাঁপানির ক্ষেত্রে বা অ্যাজমার ক্ষেত্রে পরিবেশের তারতম্য, তাপমাত্রার। এসি ঘরে ব্যবহার, কত ঠান্ডার মধ্যে আপনি আছেন, পরক্ষণই বাইরে গেলেন গরমের, বাইরে থেকে এসে ঠান্ডা জল খেলেন, এই যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, শরীর অ্যাডজাস্ট করতে যে টাইমটা লাগছে, তাতে কিন্তু আপনার এই অ্যাজমা বাড়া কমার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, ছোটদের অ্যাজমার ক্ষেত্রে আমরা শুরুতেই জানলাম। এবার একটা প্রশ্ন থেকে যায় যে এই অবস্থায় ধরুন আমরা জানতে পারলাম যে একটি শিশু অ্যাজমায় আক্রান্ত বা অ্যাজমা আছে। তাহলে সেক্ষেত্রে তার খেলাধুলো বা ধরুন ব্যায়াম করার ক্ষেত্রে কোনো মানে কি বলবো প্রতিবন্ধকতা থাকছে কিনা? এছাড়া যখন স্কুল যাচ্ছে তখন বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কি? খুবই জরুরি প্রশ্ন, শুধুমাত্র ছোটদের না, সকলের ক্ষেত্রেই। আর ছোটদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে মিস করে গেছি। ছোট বাচ্চাদের আমরা তাদের জন্মদিনে, তাদের অন্যান্য কোনো অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন রকমের উপহার দিই, সফট টয়েস। এই সফট টয়েসের ভেতর থেকে যে অল্প অল্প করে সুতোর মতন কিছু শরীরে প্রবেশ করে, সেগুলো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ট্রিগারিং ফ্যাক্টরস। আচ্ছা। আর ছোট বলুন বড় বলুন, যারা এই বাইরে যাচ্ছে, বাইরের অন্য পরিবেশে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বিভিন্ন কমিউনিটির সঙ্গে ইন্টারাকশনস হচ্ছে, এই যে যাতায়াতের পথ, সেখানকার যে দূষণ, ধুলো বালি, গ্যাস, ধোঁয়া, এগুলো কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে শরীরে প্রবেশ করছে শ্বাসনালীর মধ্য দিয়ে। স্বাভাবিক কারণে ওই একই সতর্কতা বাচ্চাদের ক্ষেত্রে যেমন নিতে হবে, বড়দের ক্ষেত্রেও নিতে হবে। আপনি যদি উদাহরণস্বরূপ ধরেন, জাপানে অধিকাংশ মানুষ সারাক্ষণই মাস্ক ব্যবহার করছে যখনই তিনি বাইরে যাচ্ছেন। আমরা যদি শুধুমাত্র একটা মাস্ক ব্যবহার করে বাইরের বহির্জগতে যেতে পারি, তাহলে কিন্তু ওই শ্বাস প্রশ্বাসের প্রদাহ, এই যে ধুলো বালি ধূলিকণা ধোঁয়া ইত্যাদি থেকে অনেকাংশেই মুক্ত থাকতে পারি। কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে নিয়মিত মাস্কের ব্যবহারটা নাই। কোভিডকে আমরা ধন্যবাদ দিই, অনেক ক্ষতি করেছে কিন্তু একটা জায়গায় লাভ করেছে। কোভিডের সময়কালের অভ্যেস অনেকে এখনো বজায় রেখেছেন, মাস্ক এখন অনেকেও বাইরে মাস্কে ব্যবহার করছেন। কিন্তু দুর্ভাগ্য এটাই যে যারা ব্যবহার করছেন তারাও কিন্তু সঠিক মাস্ক ব্যবহার করছেন না। কেউ কেউ একটা মাস্ক দিনের পর দিন ব্যবহার করছেন, আবার কেউ কেউ মাস্ক ব্যবহার করছেন বা এখন বাইরে যাচ্ছেন, আবার ব্যাগে ভরছেন, আবার বার করছেন, আবার পরছেন। এইটা কিন্তু মাস্কের সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যবহার না। মাস্কের ব্যবহার তখনই বৈজ্ঞানিক কার্যকরী হবে যদি যেভাবে ব্যবহার করার কথা সেভাবে ব্যবহার করতে পারি। তবে মাস্কের ব্যবহার এক কথায়
শ্বাসনালীর যে কোনো প্রদাহকে যেমন আটকাতে পারে, অবশ্যই হাঁপানির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, আচ্ছা। বিশেষ করে শিশু কিশোরদের ক্ষেত্রে। একটু আগে আপনি বললেন ডাক্তারবাবু যে ভোরের দিকে বা রাতের দিকে অ্যাজমার প্রকোপটা বাড়ে, এটা কি কারণে? এর কারণ সুনির্দিষ্টভাবে দেখা যায় না। আমরা যেটাকে বলি এপিডেমিওলজিক্যাল স্টাডি, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ মানুষ যাদের এই শ্বাসকষ্টের এপিসোডগুলো কখন হয়েছে যখন জিজ্ঞেস করা হয়, সেটা ট্যাবুলেশন করে দেখা যায় অধিকাংশ অ্যাজমার তারা তাদের কষ্টটা হয় গভীর রাতে নতুবা ভোরের দিকে বেশি হয়েছে বলে বলেন। এর কারণটা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না, কিন্তু এটা হচ্ছে বিভিন্ন গবেষণার লব্ধ ফল। আচ্ছা। আমরা বলি এপিডেমিওলজিক্যাল স্টাডি। তবে মনে রাখতে হবে যে বিশেষ করে আমাদের মতন উন্নয়নশীল দেশে কিন্তু অ্যাজমার বাড়ছে। আচ্ছা। আগে যেটা ছিল শুধুমাত্র আরবানাইজড এরিয়ার অসুখ, এখন কিন্তু গ্রামাঞ্চলেও বিশেষ করে বিভিন্ন রকমের ফুল ফল এবং অন্যান্য সবজির যে পোলেন রেণু, তার থেকে কিন্তু এই অ্যাজমার যে প্রবণতা সেটা বাড়ছে। আমি সাম্প্রতিককালে দেখেছি বিশেষ করে যে অঞ্চলগুলিতে পার্থেনিয়াম আছে, বিশেষ করে সেই জায়গাতে একটা বড় অংশের মানুষের মধ্যে অ্যাজমার জনিত সমস্যাটা আমরা ডিটেক্ট করতে পারছি। আচ্ছা। এই যে পাখির কথা বললেন, পাখির ক্ষেত্রে হচ্ছে বাড়িতে অনেকে তো কুকুর পোষেন, বেড়াল পোষেন। তাদের লোম থেকেও কি অ্যাজমার কোনো রকম? সব রকমের লোম বলুন, চুল বলুন, রেণু বলুন, তা কিন্তু শ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে প্রবেশ করতে পারে এবং শ্বাস প্রশ্বাসের যে নালী আমি বলছিলাম, বারংবার বলছি, অত্যন্ত সংবেদনশীল। সেই সংবেদনশীল মিউকাস মেমব্রেন বা ঝিল্লি আবরণী, যেটা আমার নাসারন্ধ্র থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত আছে, তাতে আঘাত করে, প্রদাহ করে এবং অনেক ক্ষেত্রে সে প্রদাহ যদি সঠিক সময় নির্ণয় করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু অ্যাজমার অ্যাটাক হতে পারে। আচ্ছা, কিভাবে বুঝবো ধরুন অ্যাজমা ট্রিটমেন্টে করছি বা আপনারা যা নিয়মগুলো বলছেন সেই নিয়মগুলো রীতিমতো ফলো আপ করে আছি। তো বোঝা যাবে কিভাবে যে আমি সুস্থ আছি? এইটা তো যখন কষ্ট হচ্ছে তখন আমি অসুস্থ, যখন কষ্ট নেই তখন আমি স্বাভাবিক। হুম। তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার অসুখটা কি? আমার অসুখটা অ্যাজমা না আমার অসুখটা সিওপিডি? এইটা যেমন একটা ইম্পর্টেন্ট ইস্যু। হুম। আমি সেটা আগেও বলেছি যে অ্যাজমাটা রিভার্সিবল। সিওপিডি অনেক ক্ষেত্রে ইররিভার্সিবল হয়। ওটা নরমাল অবস্থায় ফিরে আসতে নাও পারে। আচ্ছা। চিকিৎসার ক্ষেত্রে অ্যাজমা যখন অ্যাটাক হবে, সেইটার তো চিকিৎসা করতেই হবে এবং ভবিষ্যতে যাতে অ্যাটাক না হয় বা ঘন ঘন অ্যাটাক, রেসপিরেটরি কষ্ট, যে ডিস্ট্রেস, হুম। শ্বাসকষ্ট, সেটা যাতে না হয়, রেকারেন্স না হয়, তার জন্য ওই যে ওষুধের কথা বললাম, রিলিভার এবং কন্ট্রোলার, ওই যে রিলিভার ওষুধগুলো যেমন আমরা শর্ট অ্যাক্টিং ব্যবহার করছি, সিমিলারলি কন্ট্রোলার হিসেবে লং অ্যাক্টিং ওষুধ ব্যবহার করতে হবে যাতে তার এফেক্টটা দীর্ঘস্থায়ী হয়। কিন্তু সবটাই ওই ইনহেলেশনে, মিটার ডোজ ইনহেলার, যেটা আমি বারবার বলছি, ইনহেলারের ব্যবহারটা সুনির্দিষ্টভাবে করতে হবে। যতবার কষ্ট হবে ততবারই ব্যবহার করতে হবে আচ্ছা। এবং যখন অভ্যেসে পরিণত হয়ে যাবে তখন দেখা যাবে যে ফ্রিকোয়েন্সি অফ রেসপিরেটরি ডিস্ট্রেস বা অ্যাটাক অফ অ্যাজমা সেটা কিন্তু ক্রমশ ক্রমশ কমে যাবে। আচ্ছা। আচ্ছা, মিন্টু প্রামাণিক বরানগর থেকে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করেছে, লিখেছে যে ছোটতে অ্যাজমা ধরা পড়লো কিন্তু বড় হলে ট্রিটমেন্টে এই সমস্যা কমার সম্ভাবনা আছে কি? অবশ্যই আছে। আমি বারংবার বলছি যে অ্যাজমাটা দুটো পোলে দেখা দিতে পারে, ছোট বয়সে আর বেশি বয়স। ছোট বয়সে বেশি হয়, বড় বয়সে কম হয়। ছোট বয়সে যেগুলি হয় সেগুলো যদি নিয়মিত চিকিৎসায় আসেন এবং এই ইনহেলার ব্যবহারটা সুনির্দিষ্টভাবে সঠিকভাবে করেন, তাহলে তাদের যে ফ্রিকোয়েন্সি অফ অ্যাটাকস হ্যাঁ। সেইটা যেমন কমে, স্বাভাবিক কারণে একটু বয়স হয়ে গেলে টোটাল অ্যাটাকের পরিমাণটাও এবং ফ্রিকোয়েন্সিটাও, গড়পড়তাও অনেকখানি কমে যেতে পারে। যখন কষ্ট নেই তখন তিনি স্বাভাবিক জীবনযাপন করবেন। যখন শ্বাসকষ্ট দেখা দেবে, এপিসোড অফ অ্যাজমা অ্যাটাক হবে, তখন তিনি ওষুধ ব্যবহার করবেন। ওষুধের ক্ষেত্রে আবারও সেই ঘুরে ফিরে এক কথা আসবে। ইমিডিয়েটলি রিলিফের জন্য রিলিভার ওষুধ, মূলত ওই স্যালবিটামল জাতীয়,
আর দীর্ঘস্থায়ী বা লং অ্যাক্টিং চিকিৎসা হিসেবে প্রদাহ কমানোর জন্য যেমন আমরা কর্টিকোস্টেরয়েড ব্যবহার করছিলাম সেটা করতে হবে। মনে রাখতে হবে অ্যাজমার এই যে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টের কথা বললাম, এটা শুধুমাত্র মেডিকেল থেরাপি বা ওষুধ দিয়ে নয়। হুম। এর মূল কাজটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমি কি অ্যাপ্রোচে এগোবো, ঠিক। আমি কি অ্যাপ্রোচে ওই কেস বা ওই সিমটম বা ওই উপসর্গটাকে ডিল করব, এইটা যেমন ইম্পর্ট্যান্ট। সিমিলারলি ওষুধের ব্যবহারটাও ঠিক, কোন ওষুধটা কতখানি ডোজে দেবো, কোন রুটে দেবো, সেটাও ইম্পর্ট্যান্ট। আর থার্ড চাইতে বড় কথা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল। যে যে ট্রিগারিং ফ্যাক্টরসগুলোর কথা বাড়ির ভেতর থেকে শুরু করে বাইরে আমরা আলোচনার মধ্যে এনেছি, বিছানাপত্র থেকে শুরু করে খেলনা, রান্নাঘর, স্মোকিং, অন্যান্য পলিউট্যান্ট, রাস্তাঘাটে ধোঁয়া, বালি, ধুলো, নির্মাণ সামগ্রী, যেতে বা ওই যে পরবর্তীকালে এলো পাখির বিষ্ঠা, পাখির পালক, ফুলের রেণু, এগুলো থেকে যতটা পারা যায় এদের কন্ট্যাক্ট কমানো, এইটা হচ্ছে আচ্ছা। ইম্পর্টেন্ট। আর এই জায়গাটাতে যতটা না ব্যক্তি মানুষের ভূমিকা, তার তুলনা অনেক বেশি দায়ী দায়িত্ব হচ্ছে পঞ্চায়েত, পৌরসভা বা আমাদের পলিসি মেকাররা তাদের। আর একটা জিনিস মনে রাখতে হবে, ইদানিংকালে আরো কিছু সফিস্টিকেটেড চিকিৎসা ব্যবস্থা অল্প হলেও বিভিন্ন জায়গায় চালু হয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডির চিকিৎসা। এটা একটা বিশেষ ধরনের চিকিৎসা, অ্যাজমার ক্ষেত্রে অল্প হলেও চালু হয়েছে কোনো কোনো সফিস্টিকেটেড জায়গায়। এর রেজাল্ট কতখানি কি সাফল্য লাভ করেছে সেটা নিয়ে আমাদের দেশে অন্তত খুব বেশি স্টাডি এখনো পর্যন্ত হয়নি, কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যাজমার চিকিৎসা শুরু হয়েছে পৃথিবীর অন্যান্য অনেকগুলি জায়গায়। এছাড়াও এই যে অ্যালার্জির কথা বললাম, হুম। বিভিন্ন রকমের অ্যালার্জেন্স যেগুলি এই অ্যাজমা সৃষ্টি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই অ্যালার্জিগুলোকে চিকিৎসা করার জন্য অ্যালার্জির ইমিউনোথেরাপি, এটাও একটা চিকিৎসার মোডালিটিস ফর বঙ্কিল অ্যাজমা পার্টিকুলারলি চালু হয়েছে অল্প হলেও কোনো কোনো জায়গায়। আর তাছাড়া ওই যে সিওপিডি কি অ্যাজমায় ডিফারেন্সিয়েট করার জন্য কিছু ওষুধের ব্যবহার, যে ওষুধগুলি লং অ্যাক্টিং, আমরা বলি ওই যে মাসেল স্টেবিলাইজার্স, অর্থাৎ কিনা ওই যে ইলাস্টিসিটিগুলো কমে যাচ্ছিল সেইখানে যাতে কাজ করে, সেরকম কিছু ওষুধের ব্যবহারও ইদানিংকালে হচ্ছে এবং তাতে ডিফারেন্সিয়েট করে ওই সিওপিডির চিকিৎসায় ভালো সুফল পাওয়া যাচ্ছে। হুম। আর একটা কথা খুব সম্প্রতি কোনো কোনো জায়গায় চালু হয়েছে অল্প হলো পশ্চিমী দুনিয়াতে, উন্নত দেশে, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি বলে একটি চিকিৎসা। সেটা আমাদের দেশে আমি কোথাও এখনো পর্যন্ত দেখিনি, কিন্তু লিটারেচারে আছে যে পশ্চিমী দুনিয়ায় কোনো কোনো জায়গায় এই অ্যাজমার ক্ষেত্রে ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি চিকিৎসা একটা মডালিটি। হুম। কিন্তু মনে রাখতে হবে যে কোনো মানুষের যে কোনো সময় অ্যাজমার অ্যাটাক হতে পারে, হাঁপানির অ্যাটাক হতে পারে। তবে যেহেতু এটা পলিজিনিক, ফ্যামিলিয়াল, তাই একবার পরিবারে কারো থাকলে, বিশেষ করে ফার্স্ট গ্রেড রিলেশনশিপের মধ্যে থাকলে, তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই অ্যাজমা বা হাঁপানির সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। এবং তার পাশাপাশি যদি পারিপার্শ্বিকের মধ্যে এই সমস্ত পলিউট্যান্স বা অ্যালার্জেন্স গুলো থাকে, যেগুলো অনেক সময়তে আনডিটেক্টেড থাকে, তাতে কিন্তু এই যে সমস্যা, সেই সমস্যার গভীরতা অনেক বেশি, অনেক তাড়াতাড়ি, অনেক কম বয়সে এবং অনেক ব্যাপক আকারে, অনেক গভীরভাবে তার উপসর্গগুলো দেখা দিতে পারে। বিশ্বজিৎ জানা লিখছেন উদয়নারায়ণপুর থেকে, অ্যাজমা অ্যাটাক হলে তাৎক্ষণিক কি করা উচিত যদি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু না পাওয়া যায়? আমরা তো বারংবার বলছি, অ্যাজমার অ্যাটাকের প্রাইমারি দায়িত্ব হচ্ছে সেই মানুষটাকে ওই ইনহেলার ব্যবহার করতে হবে এবং সেটাতে ওই রিলিভার ওষুধ হিসেবে স্যালবিউটামল মূলত, আর কন্ট্রোলার হিসেবে স্টেরয়েডস, ওই ইনহেলারটা ব্যবহার করতে হবে। তারপরে ডাক্তারবাবু পরামর্শ করে, ডাক্তারবাবু কতটা করে পাপ নেবেন, দুবার নেবেন, দুটো পাপ নেবেন, না চারবার নেবেন, চারটে করে পাপ নেবেন, একবারের পরে যদি আবার নিতে হয় কতক্ষণ বাদে নেবেন, এগুলোর চিকিৎসক বন্ধুরা বলে দেবেন। কিন্তু সাধারণ মানুষ যারা অ্যাজমা বা হাঁপানির অসুখে ভুগছেন, তাদের প্রাথমিক চিকিৎসা যদি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় এবং যদি অন্য কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর বা অন্য কোনো কারণে হাঁপানি হচ্ছে এরকম কোনো না থাকে, আমি যেটা উল্লেখ করলাম হার্টের কারণে যে সমস্ত হাঁপানি হয় সেটা না থাকে, তাহলে কিন্তু
অবশ্যই ইনেলার এবং ইনেলার। আর একটা কথা আমার বারবার বলতে হবে যে এই শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো স্থূলতার সঙ্গে যেহেতু বেশি বেশি করে দেখা যায়, তাই আমাদের লাইফস্টাইলেও মডিফিকেশন করতে হবে। আচ্ছা। অবশ্যই। আমরা যেন ওভারওয়েট না হই, আমরা যেন ওবিস না হই, তার জন্য আমাদের খাদ্যবস্তু নির্বাচন, পরিমাণ ঠিক করা, হুম। এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে কোনো ধরনের এই জাতীয় অসুখের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, মিনতি ঘোষ ১ নাম্বার এয়ারপোর্ট থেকে উনি আমাদের কাছে যে প্রশ্নটি রেখেছেন সে বিষয় নিয়ে যদিও আলোচনা হয়েছে, তবুও আরেকবার আপনি জানাবেন যে গর্ভবতী নারীদের ক্ষেত্রে হাঁপানি কতটা ঝুঁকিপূর্ণ? আমি আগেও বলেছি, হ্যাঁ। আবারও বলি, যেহেতু আমাদের জনসংখ্যার একটা বড় অংশ মহিলা এবং মহিলাদের আবার একটা অংশ কোনো না কোনো সময় গর্ভবতী থাকেন, আর অ্যাজমা যেহেতু তাদেরকেও আক্রান্ত করতে পারে, তাই গর্ভবতী মহিলাদের অন্যান্য 5টা শারীরিক সমস্যার মতো অ্যাজমাও সবসময় জটিলতার সৃষ্টি করতে পারে। হুম। তাই তাদের বাড়তি নজরদারির মধ্যে রাখা উচিত। কেননা গর্ভবতী অবস্থায় যত কালীন সময় বাড়বে, যত প্রেগনেন্সি অ্যাডভান্সড হবে, তত তার শ্বাস প্রশ্বাসের কষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে। হুম। অন্তত 6 থেকে 9 মাস পর্যন্ত বেশি বেশি করে হওয়ার সম্ভাবনা আছে। তাদের যে ইনহেলেশন এবং যে ইনহেলার্সগুলো আমরা অন্যদের ক্ষেত্রে ব্যবহার করতে বলি, সেগুলোই ব্যবহার করবেন তারা। কিন্তু কতটা করবেন, কতবার করবেন, কতবার পাপ নেবেন, সেটা কিন্তু ওই নির্দিষ্টভাবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই করতে হবে। এক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই ওই 2 in 1, হুম। অর্থাৎ কিনা বঙ্কোডাইলেটার্স এবং স্টেরয়েড কন্টেনিং ইনহেলার অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, আমাদের সময় কিন্তু প্রায় শেষের মুহূর্তে। ঘড়ির কাঁটা বলছে রাত ১০টা বেজে ৫৬ মানে ৫৭ মিনিট হচ্ছে। প্রশ্ন অনেক আছে কিন্তু তবুও আমাদের শেষ পর্বে এসে যেটা আপনাদের কাছ থেকে জানতে ইচ্ছে করে যে আমাদের সামগ্রিকভাবে আমরা যদি উম সমাজকে সচেতন করতে চাই, তাহলে আপনাদের পরামর্শ কি হবে? মানে এটা নিয়ে তো অনেক ভুল ধারণার কথাও আপনি বলছেন এবং যে ভুল ধারণাগুলো বারবার আমাদের সেই ভেতরে বোধহয় গেঁথে যায়, সেখান থেকে আমরা তাদেরকে মুক্ত কিভাবে করতে পারি? কিভাবে সচেতন করতে পারি? বিশ্ব অ্যাজমা দিবসে জিনা বা অন্যান্য সংস্থা তারা কিন্তু বারংবার এই দিনটা তো একটা দিনের পালনের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না। আগামী 1 বছর ধরে এই বিষয়টাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে বহু জায়গায় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবার কাজ চলবে। কি সচেতনতার কাজ হবে? ১ নম্বর হচ্ছে অ্যাজমা যেকোনো মানুষের যেকোনো অবস্থায় হতে পারে। যদি কারো শ্বাসকষ্ট হয়, যদি কারো হাঁপানি হয়, তাকে যথাশীঘ্র সম্ভব চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছে আনতে হবে। কোনো রকমের কোনো অবজ্ঞা করা চলবে না। কেননা সেটা অ্যাজমা না অন্য কোনো কারণে শ্বাসকষ্ট, সেইটাকে ডিফারেনশিয়েট করার কাজটা প্রাথমিক দায়িত্ব। যদি অ্যাজমা হয় তাহলে তার চিকিৎসা ওই ইনহেলার্স দিয়ে করতে হবে। ইনহেলার দুটো 2 in 1 যে ইনহেলারের কথা বারংবার বলছি সেটাই নিতে হবে এবং ইনহেলারের সঠিক ব্যবহার বৈজ্ঞানসম্মতভাবে করতে হবে, যেভাবে আমরা আলোচনা করেছি। এবং সবশেষে যেটা বলার, যে অ্যাজমা যেহেতু একটা পরিবেশজনিত অসুখের বহিঃপ্রকাশ, আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখার দায়িত্ব আমাদের যেমন আছে, আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের যেমন আছে, আমাদের কমিউনিটি এবং কমিউনিটি লিডার্স যারা পলিসি মেকার, তাদের সকলের আছে। এবং এই যে ওষুধের কথা, ইনহেলারের কথা, হুম। মিটার ডোজ ইনহেলারের কথা বারংবার আলোচনায় আসছে, এইটা উৎপাদন সরবরাহ সুনিশ্চিত করার জন্যে যে সমস্ত কোম্পানি ওই ওষুধগুলো তৈরি করেন, তাদেরও দায়িত্ব আছে নির্দিষ্ট পরিমাণে তৈরি করা। আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে সহজলভ্য করে, দুয়ারে সরকার শুধু করলে হবে না, দুয়ারে যাতে ইনহেলার হাতের কাছে প্রয়োজন মতন যখন দরকার তখন পাই, তার ব্যবস্থাও সুনিশ্চিত করতে হবে। মানে আমাদের সকলে মিলে করলে নিশ্চিতভাবে অ্যাজমাজনিত সমস্যা, হাঁপানিজনিত সমস্যাও কমবে, তাতে মৃত্যুর হাত থেকে আমরা অনেককেই বাঁচাতে পারবো। অনেক, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আজকে এতটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য এবং আমাদেরকে সুপরামর্শ দিয়ে অন্তত এই রোগটা সম্পর্কে যে ভুল ধারণা আছে, সে সম্পর্কে সচেতন করার জন্য। মানে আমাদের সচেতনতার প্রতিটি পদক্ষেপ
আমরা মানে প্রত্যেকটা মানুষকে একটা স্বস্তির নিঃশ্বাসে নিয়ে দিতে পারে, তাই তো? যে আমরা তো কাজই হচ্ছে বা আকাশবাণী বা গণমাধ্যম তাদের সকলেরই দায় দায়িত্ব সমাজের সর্বস্তরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি করা। আজকের মতো আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন আমাদের। আজকের মতো শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।